সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1284তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনাকরি চট্টগ্রামের ভাই প্রবাসী ইসমাইল হোসেনের জীবনের করুণ, হৃদয় বিদারক, কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 9 প্রবাসীকে বিয়ে করে এক নারী। হয়তো অনেকেই বলছেন যে ভাই 9 প্রবাসীকে বিয়ে করে এক নারী, এইটা কিভাবে করুণ গল্প হয়? আসলে এই গল্পটার মাঝে এমন কাহিনী লুকিয়ে আছে। এই গল্পটা এরকম একটা গল্প, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি একটা পাষাণ্ড মানুষও যদি এই ইসমাইলের গল্পটা, প্রবাসী ইসমাইলের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে তো সে তার নিজের চোখের অশ্রু ধরে রাখতে পারবে না। কলিজা কাঁপানো এক কষ্টকর এক প্রবাসীর করুণ বাস্তব জীবনের গল্প। এই গল্পটা আমি মনে করি যে প্রতিটা প্রবাসীর জন্য এক শিক্ষার পুস্তক। তাই সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই ইসমাইলের জীবনের এই হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে প্রবাসী ইসমাইলকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট একটা বোন। আমরা টোটাল 1 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের কাছাকাছি কোনো এক গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মুয়াজ্জিন। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবার মধুর কণ্ঠের সুরের ওই আজানে সকালে গ্রামের মানুষের ঘুম ভাঙত। আমার আব্বার আজানের ওই ডাকে গ্রামের মানুষ 5 বার মসজিদে নামাজ পড়তে যেত। আমাদের গ্রামের সবগুলো মানুষ আমার আব্বাকে অনেক সম্মান করে। আমার আব্বা আমারও জন্মের আগে এই মসজিদে মুয়াজ্জিনে চাকরি করে। কত ইমাম এলো, কত ইমাম গেল, কিন্তু আমার বাবার মুয়াজ্জিনই এখনও রয়ে গেল। শুরু থেকে শেষ পর্যন্ত আব্বা আমাদের মসজিদের একজন মুয়াজ্জিন। সবাই আমার আব্বাকে অনেক শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে এবং মুয়াজ্জিনের ছেলে হিসেবেও এলাকাতে আমি সবার স্নেহভাজন ব্যক্তি। ছোটোবেলা থেকে আমার বাবার অনেক স্বপ্ন ছিল তিনি আমাকে মাদ্রাসায় পড়াশোনা করাবে এবং মাদ্রাসায় পড়াশোনা করিয়ে আমার বাবা মাকে অনেক বড় একজন আলেম বানাবে। আমি দ্বীনের কথা বলবো, আমি ইসলামের কথা বলবো, আমার মুখে ইসলামের বাণী শুনে অমুসলিমরা আমার কাছে আসবে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। এমন স্বপ্নই আমার বাবার ছিল। সেই স্বপ্নের নিরীক্ষে আমার বাবা তখন আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করায়। কিন্তু বাবার স্বপ্ন যদি অনেক থেকে থাকে ইসলামমুখী, কিন্তু আমার স্বপ্ন ছিল পুরো ভিন্ন, আলাদা। আমি সম্পূর্ণ দুষ্ট প্রকৃতির একটা ছেলে হয়ে যাই। ইমামের ছেলে, মুয়াজ্জিনের ছেলে হিসাবে এলাকার সবাই আমাকে অনেক কিছু করার সুযোগ দিত। আমি কোনো অপরাধ করলেও কেউ আমাকে ওভাবে শাস্তি দিত না এবং আমি একটু অন্যরকম হয়ে যাই। বেপরোয়া জীবনযাপন করতে শুরু করি। প্রতিটা দিনে আমি প্ল্যানিং করি আজকে কার বাসার, আজকে কার বাড়ির গাছের ফল খাওয়া যায় এবং রাতের বেলায় প্ল্যানিং করি কার বাড়ির খোয়ারের মুরগি চুরি করা যায়। এবং এরকমভাবে আমার জীবনটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এবং এরকম করতে করতে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি সম্পূর্ণ বেপরোয়া হয়ে পড়ি। এবং বেপরোয়া বলতে, আমি যখন মাদ্রাসায় ক্লাস 8-এ পড়ি তখন আমি অনেকটা বড়, আমাকে দেখতে শুনতে অনেকটা বড় দেখাচ্ছে এবং ক্লাস 8-এ পড়া অবস্থায় আমি একদিন মুরগি চুরি করতে যাই। ওই দিন ছিল শবে বরাতের রাতে। তো যে রাতে আমার বাবা মসজিদে গ্রামের সবগুলো মানুষকে নিয়ে ইসলামের আলোচনা করছে, নামাজ পড়ছে, আপনার বরাতের নামাজ পড়তেছে, ওই সময়টাতে আমি তখন মুরগি চুরি করতে গিয়ে একটা জায়গার মধ্যে ধরা খাই। এবং মুরগি চুরি করতে ধরা খাওয়ার পরে সবাই যখন বরাতের নামাজ শেষ করলো, নামাজ শেষ করে ওই মুরগি চোরের বিচার করার জন্য আমার আব্বাকে তখন ডেকে নেওয়া হলো। এবং গ্রামের 10 জনে আমার আব্বাকে বলল, ইসমাইল তো আপনারই সন্তান, তাহলে আপনার ছেলের বিচার আপনিই করেন, আমরা করব না। ছেলে যেহেতু আপনার, তাহলে বিচারটা আপনিই করেন। আপনার ছেলের বিচার কি হওয়া দরকার, কি হওয়া উচিত। আমার আব্বা তখন মাথাটা নিচের দিকে দিয়ে থাকে। আমি বুঝতে পারতেছি লজ্জায় আমার বাবার মাথা হেড হয়ে গেছে। আব্বু আর আমার দিকে তাকাতে পারছে না। একটা পর্যায়ে আব্বু বলল, বিচার আপনারা কি করবেন সেটা আমি জানি না, তবে আমার বিচার হচ্ছে আমার এই ছেলে আর কোনোদিনও আমার এলাকায় আসতে পারবে না।
এই ছেলে কোনোদিনও আর আমার গ্রামে ঢুকতে পারবে না, আমার ছেলে আর কখনোই আমার গ্রামে ঢুকতে পারবে না। এই বলে আমার আব্বা কান্না করতে করতে ওই দিন দুপুরে মানে মধ্যরাতে ওখান থেকে উঠে চলে আসে। এরপরে গ্রামে কেউ আমাকে মারে টারে অনেক কিছুই করে। একটা পর্যায়ে আমাকে তখন বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। রাতের বেলায় বাড়িতে আসছে পর আমার আব্বা আমার মাকে বলল, আমি সকালে সূর্য উঠে যেন না দেখি ইসমাইল আমার বাড়িতে আছে। যদি সকালে সূর্য উদয় হওয়ার পর আমি ইসমাইলকে আমার বাড়িতে দেখতে পাই তাহলে একটা অঘটন ঘটে যাবে। আমার মাও তখন প্রায় অনেকটা ভয় পেয়ে যায় আমার বাবার কথায়। এরপরে আমার মা ফজরের আজান দেওয়ার আগে আমাকে আমার নানু বাড়িতে নিয়ে যায়। আমাদের গ্রামের মধ্যখানে একটা গ্রাম আছে, এরপর হচ্ছে আমার নানুর গ্রাম। অনেকটা দূর হেঁটে যখন ফজরের আজান দেয় তখন আমি নানু বাড়িতে গিয়ে পৌঁছাই। ওই মুহূর্তে আমার মা আমার নানা নানিকে ডাক দেয়, তারা ঘুম থেকে উঠে এবং আমার মা বলে, আপনারা আপাতত ইসমাইলকে রাখেন, আমি পরে কথা বলবো। পরে নানি আমাকে খুবভাবে ধরে জিজ্ঞেস করে, ইসমাইল কী অঘটন ঘটাইছিস, তুই কী করছিস, যার জন্য এই ফজরের সময় তোর মা তোকে এই বাড়িতে দিয়ে গেল। পরে আমি নানুর কাছে সত্যতা স্বীকার করি। আমার নানি ওই দিন আমাকে অনেক বুঝায়, তুই কাজটা ভালো করিস নাই এবং এটা চরমভাবে অন্যায় করছিস। তোর আব্বা ওই গ্রামের একজন মুয়াজ্জিন এবং দীর্ঘ বৎসর ধরে তিনি ওই গ্রামের মুয়াজ্জিনের চাকরি করে। গ্রামের সব মানুষ তোর বাবাকে এতটা ভালোবাসে, কিন্তু সেই বাবার মান সম্মান মুহূর্তের মধ্যে তুই ধূলিসাৎ করে দিলি। তোর কি একটাবারও তোর বাবার কথা মনে হয়নি? সেদিন নানুর কথাগুলো সত্যি আমাকে অনেকটা কষ্ট দিয়েছিল এবং চিন্তা করছিলাম ওই সময় থেকে আমি ভালো হয়ে যাব, কিন্তু এরপরে ভালো হওয়ার আর কোনো সুযোগ রইল না। আমার আব্বা আমাদের গ্রামে আর আমাকে অ্যালাও করলো না, আমাদের গ্রামে আর আমাকে ঢুকতে দিল না, আমার আগে আমার নানু বাড়িতেই রেখে দিল। আমি তখন আমার নানু বাড়িতেই থেকে গেলাম। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, প্রায় 2 বৎসর। 2 বৎসর আমার নানু বাড়িতে এবং 2 বৎসরে 4টা ঈদ যায়। ওই 4টা ঈদেও আমার বাবা আমার চেহারা একটাবার দেখেনি। আমার মাকে ডিরেক্টলি বলে দিছে, এই ছেলে যদি বাড়িতে আসে তাহলে আমি অঘটন করে ফেলবো, একটা অন্যরকম কিছু করে ফেলবো। এই ভয়ে তখন হলো কি, আমার মাও তখন আর আমাকে ভয়ে বাড়িতে নিচ্ছে না। এমন করতে করতে আমি আমাদের নানু বাড়ির পাশাপাশি একটা দিঘি আছে, অনেক বড় একটা দিঘি আছে। বিকেলবেলা মাঝে মাঝে ওই দিঘির পাড়ে গিয়ে বসে থাকতাম। মনটা অনেক খারাপ ছিল, ভালো লাগতো না, মানে অনেক মন খারাপ ছিল। এই জন্য দিঘির পাড়ে গিয়ে বেশিরভাগ সময় বসে থাকতাম। এরকম দিঘির পাড়ে অনেকক্ষণ বসে থাকার পরে একদিন হঠাৎ করে একটা মেয়ে দিঘির পাড়ে এসে আমাকে বলতেছে যে, আপনি কি তো আগে কখনো ওই এলাকায় দেখিনি, আপনি এখানে কোত্থেকে আসেন? মানে আমাকে এরকমভাবে বলে, কিন্তু আমি আমার নানু বাড়িতে আজকে 2 বৎসরেরও বেশি সময় ধরে এবং বেশিরভাগ সময় আমি ওই দিঘির পাড়ে বিকেলে বসে থাকি। আমি মেয়েটার কথা শুনে বড় অবাক হয়ে গেলাম। অবাক দৃষ্টিতে মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছি। আমি বললাম, আপনি এটা কি বলেন? আপনি আমাকে কোনোদিন এই এলাকায় দেখেন নাই? আমি আজকে 2 বৎসরেরও বেশি সময় ধরে এই এলাকাতে আছি। পরে বলে, আপনার বাবার নাম কি? আমি বললাম, আমার বাবার নাম বললে হয়তো আমাকে চিনবেন না, আমার নানার নাম বললে আমাকে চিনতে পারেন। বলে, আপনার নানার নাম কি? পরে আমি আমার নানার নাম বলি এবং আমি আমার নানু বাড়ি দেখাই দিই। মেয়েটা তখন বলে, ও আচ্ছা, দুষ্টুমি করছি, কিছু মনে করেন না, আসলে আমি এই এলাকায় থাকি না, আমার গ্রাম হচ্ছে ওইটা আমার বাড়ি, আপনি থাকেন আপনার নানু বাড়িতে আর আমিও থাকি আমার নানু বাড়িতে। মেয়েটার কথা শুনে আমার একটু হাসি আসলো যে আমি আমার নানু বাড়িতে থাকি, এই মেয়েও তার নানু বাড়িতে থাকে। আমি তখন বললাম, তো ভালো আছেন আপনি? বলে, ভালো আছি, অনেক দিন ধরে খেয়াল করতেছি আমরা ওইখানে ডুলনি চড়ি, মানে দোলনা চড়ি ওখানে। তো দোলনার মধ্যে বসে অনেক দিন দেখি যে এই দিঘির পাড়ে একটা কেউ বসে আছে এবং প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা করে দিঘির পাড়ে বসে থাকে। আনবো না মনে, এই কে আমার মনে অনেক কৌতূহল জাগলো এবং যার জন্য আপনাকে ওখানে দেখতে আসলাম। আপনি রাগ করেন নাই তো? আমি বললাম, না, রাগ করি নাই। পরে বলো, আমি যদি মাঝে মাঝে এসে আপনার সাথে গল্প গুজব করি তাহলে কি আপনি রাগ করবেন? আমি বলি, না, রাগ করবো না, কিন্তু আপনি তো আপনার নানু বাড়িতে থাকেন, সো আপনি চলে যাবেন না? বলে, না, আমি আর আমার নানু বাড়িতে যাব না, আমি এখন থেকে বাড়িতেই থাকবো। আমি বললাম, বাহ, তাহলে তো আমাকে আমার বাড়িতে চলে যেতে হবে। মেয়েটা তখন হেসে দিয়ে বলল যে, না, আপনাকে আমার এলাকায় রাখবো। এরকম করে প্রথম দেখাতে মেয়েটা আমার সাথে অনেক ক্লোজ হয়ে গেল, অনেক কথাবার্তা বলল। এরপরে দেখা যায় যেদিনই আমি ওই পুকুর ঘাটে গিয়ে বসতাম, মেয়েটা ওই দিনে আসতো, মানে আমাকে দেখলে পরে বাড়ি থেকে আসতো, এসে আমার সাথে বসে বসে ওখানে অনেক গল্প করতো, কথাবার্তা বলতো। এইটা আসলে খুব নির্জন একটা জায়গা, ওই জায়গার মধ্যে সচরাচর মানুষরা খুব বেশি একটা আসে না। নিরিবিল নিচ্ছন্ন দিঘির পাড়ের ওই হিমেল বাতাসের মধ্যে আমি তখন বসে বসে ওই মেয়েটার সাথে অনেক গল্প গুজব করতাম। মেয়েটার নাম হচ্ছে কলি, ও ওই গ্রামেরই মেয়ে এবং গ্রামের মেয়ে হলেও না, এই মেয়ের বাবা অনেক প্রতাপশালী, মেয়ের বাবার অনেক টাকা পয়সা আছে, অনেক নাম করে একজন মানুষ।
এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মেয়েটা এখানে আসতো, আমি তার সাথে গল্পগুজব করতাম, কথাবার্তা বলতাম। এমন করতে করতে এক পর্যায়ে এই মেয়ের প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে এবং সেই ভালো লাগা থেকে মেয়েটার প্রতি আমার ভালোবাসা জমে যায়। কিন্তু মুখ থেকে আমি তাকে ভালোবাসার কথা বলি নাই। আমি জানি ও অনেক বিত্তশালী পরিবারের মেয়ে, ওকে ভালোবাসি বললে হয়তো ওর বাবার কাছে বলে দিবে এবং বলে দিলে এর হয়তো বিপরীত আমার কাছে ঘটতে পারে। এবং এরকম করে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, প্রায় 1 বৎসরেরও বেশি সময় ধরে এই দিঘির পাড়ে মেয়ে আসতো, আমি মেয়ের সাথে গল্প করতাম এবং বিকেলবেলা ওই মেয়েদের পাড়ার অন্য মেয়েদের সাথে বা অন্য অন্য পোলাপানদের সাথে আমরা তখন ওই এখানে ডাং খেলতাম, তারপরে বিভিন্ন ধরনের কানামাছি খেলতাম, অনেক খেলাধুলা করতাম মাঠের মধ্যে। কিন্তু এরপরেও এই মেয়েটাকে ভালো লাগলেও ভালোবাসার কথা আমার বলা হয়নি। এরপরে প্রায় 1.5 বৎসর হয়ে যায়। 1.5 বৎসরের মাথায় ও তখন আমাকে একদিন একটা গিফট দেয়। আমার জন্মদিন থাকে, আমার জন্ম তারিখ থাকে, তো আমাকে বলে তোমার জন্মদিনে আমি তোমাকে একটা গিফট দিব, মানে একটা উপহার দিব। এটা বলার পরে ও আমার জন্মদিনে আমাকে একটা মোবাইল ফোন উপহার দেয়। মানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে ওই সময় একটা মোবাইল ফোন এইরকম একটা মানে এক্সপেন্সিভ একটা বিষয়, যে একটা মোবাইল ফোন থাকা মানে বিশাল কিছু। তখন আমি বললাম যে মোবাইল ফোন তো আমার স্বপ্ন, মানে আমার ড্রিম। আমি কোনোদিনও মোবাইল ফোন হাতে পাবো বা আমার কখনো মোবাইল ফোন হবে এইটা আমার কোনো চিন্তা ভাবনার মধ্যেই ছিল না। কিন্তু এই মেয়েটা আমাকে একটা ফোন কিনে দেয়। ওই সময় একটা নর্মাল ফোনের দামও কিন্তু 15-16 হাজার টাকা। আর সেই সময় তো অ্যান্ড্রয়েড ফোন ছিল না, ক্যামেরা সিস্টেম ফোন ছিল না, সব ফোনই ছিল বাটনের মোবাইল। তো ওই একটা বাটনের মোবাইলের দাম ছিল এত, তাহলে আপনি বুঝতে পারেন। আর সেই সময় 50,000 টাকা দিয়ে 1 ঘন্টা জমি কিনা যেত। তো এই মেয়েটা আমাকে মোবাইল ফোন দিলে পর আমি খুব অবাক হয়ে যাই। ও আমাকে বলে তুমি আমার খুব ভালো একটা ফ্রেন্ড, তোমার অনেক ভালো লাগে, এই জন্য আমি তোমাকে এটা দিলাম। আমি বললাম তুমি এটা কোত্থেকে পাইছো? বলে আমি টাকা জমিয়ে জমিয়ে আমার একটা বান্ধবীর বাবার কাছ থেকে কিনছি, আমি টাকা জমায় জমায় তারপরে কিনছি। আমাকে মোবাইল ফোনটা দিলে এবং এই মোবাইল ফোনটা দেওয়ার পরে মেয়ের বাড়িতে আমার মোবাইল ফোন আছে, মেয়েদের ঘরে, এবং মেয়ের ঘরের ওই মোবাইল দিয়ে মেয়ে তখন আমার সাথে কথা বলতো। এবং আবার মেয়ের বাবা বিদেশে থাকে, ওর বাবা বিদেশ থাকতো, মানে বিদেশ যায় পরে, প্রথমত ছিল না, পরে বিদেশে চলে যায়। তাদের অনেক জায়গায় সম্পত্তি আছে, অনেক প্রতাপশালী মানুষ। পরে আমার সাথে মোবাইল ফোনে তখন এই কলির সাথে কথা হয়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কথা বলতে বলতে ওই মোবাইলে আমরা কখন জানি একজন আরেকজনকে ভালোবাসার কথা বলে ফেলি। এরকম করে দীর্ঘ বছর এই কলির সাথে আমার প্রেমের সম্পর্ক থাকে। মেয়েটা অনেক ছোট, একদম ছোট থেকে আমি তার সাথে ওই সম্পর্কে জড়িয়ে পড়ি। একটা পর্যায়ে কলি যখন জানতে পারে যে আমি প্রায় 4 বছর ধরে আমার বাবাকে দেখি না এবং 4 বছর আমি আমার বাবার সাথে কথা বলি না এবং বাবার সাথে আমার দেখা হয় না, কলি তখন খুব কষ্ট পায়। ও আমাকে বলে বাবা যতই পাষাণ হোক, বাবা হয়তো রাগ করে আছে, কিন্তু তোমার উচিত তোমার বাবার ওই রাগটাকে ভাঙানো। তোমার উচিত তোমার বাবার কাছে গিয়ে তোমার বাবাকে জড়িয়ে ধরে তাকে কপালে চুমু দিয়ে তার কাছে কান্না করে বলা যে বাবা আমি ভুল করে ফেলেছি। তুমি বিশ্বাস করো ইসমাইল, তুমি যদি তোমার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে তোমার আব্বার সাথে তুমি কথা বলো, তাহলে দেখবা তোমার আব্বার মনের সমস্ত রাগ না ঠান্ডা হয়ে যাবে। আমি বললাম আমার বাবা খুব রাগী মনের একটা মানুষ, আমার আব্বার ভিতরে অনেক রাগ, এত সহজে আমার বাবাকে নত করা যাবে না। ও তারপরও আমাকে বললো যে তুমি একদিন তোমার বাবার সামনে যাও এবং বাবার সামনে গেলে পরে দেখবে তোমার আব্বা অনেক ঠান্ডা হয়ে যাবে। এবং এই কথা বলার পরেই একদিন হলো কি, আমি বেশিরভাগ সময় জানতাম ফজরের নামাজের পরে আমার বাবা আমাদের গ্রামের যে মসজিদে আমার আব্বা মুয়াজ্জিনে চাকরি করতো, মসজিদের সামনে একটা ঘাটলা আছে, মানে পুকুর ঘাট, ওই পুকুর ঘাটের মধ্যে আব্বু বসে থাকে সকালে। এবং 6টা-7টার দিকে তখন মাদ্রাসার বাচ্চারা আসে, তো ও তখন মাদ্রাসার বাচ্চাদেরকে পড়ায়। তো আমি তখন কুলির সাথে প্ল্যানিং করলাম যে একদিন আমি আমার বাবার কাছে যাব। এমনি আমি গ্রামে মাঝে মাঝে যাইতাম, কিন্তু আব্বুর সামনে পড়তাম না। গ্রামের সবার সাথে কথাবার্তা বলি এবং আমাকে নিয়ে যে গ্রামের সবার একটা রাগ ক্ষোভ অভিমান ছিল, এইটা প্রায় অনেকটাই কেটে গেছে। সবাই অনেক সফট হয়ে গেছে আমার সাথে, ভালো করে আমার সাথে কথা বলে। তো দেখা গেল এরকম করে আমি তখন করলাম কি, ওই জায়গার মধ্যে মানে ওই খানটার মধ্যে আমি তখন ভাবলাম যে আমি একদিন আমার বাবার সাথে ওই কলির কথা মতো দেখা করতে যাব। ঠিকই একদিন শুক্রবার ছিল এবং শুক্রবারে আব্বার ওই মাদ্রাসার বন্ধ, মানে বাচ্চাদেরকে বাবা পড়ায় না।
শুক্রবারে আমি তখন ফজরা আজান দিছে পরে মসজিদের সামনে গেছি এবং যাওয়ার পরে ভাবতেছি মসজিদে গিয়ে ফজরের নামাজটা পড়ব, কিন্তু ভয়ে আমি আর মসজিদের মধ্যে ঢুকি নাই। মসজিদের ডান পাশে একটা বিলের মতো জায়গা আছে, এক কথায় বলতে গেলে এটা একটা কবরস্থান। আমি ওই কবরস্থানের মধ্যে বসে আছি। আমার বাবা কখন মসজিদ থেকে বের হয় এবং বের হওয়ার পরে ওই পুকুর ঘাটে গিয়ে বসে। বাবা যখন পুকুর ঘাটে গিয়ে বসবে আমি তখন বাবার কাছে যাব, এরকম একটা পরিকল্পনাই তখন করতেছিলাম। এইভাবেই তখন সময়টা কাটতেছে এবং একটা পর্যায়ে দেখা গেল আমার আব্বার নামাজ শেষ হলো এবং সমস্ত মুসল্লিরা দোয়া কেরাত পড়তে পড়তে নিজ বাড়ির দিকে যাচ্ছে। পূবের আকাশটা একটু একটু করে আলোকিত হচ্ছে। ওই সময়টাতে আমার বাবা তখন মসজিদের সামনে যে পুকুর আছে পুকুরের গাটলায় গিয়ে বসলো এবং পুকুরের গাটলায় গিয়ে বসার পরে আমি তখন আস্তে আস্তে করে পিছন থেকে বাবার কাছে যাচ্ছিলাম এবং বাবার কাছে গিয়ে একটা পর্যায়ে আমি আমার বাবাকে পিছন থেকে জড়িয়ে ধরি এবং বাবাকে যখন পিছন থেকে জড়িয়ে ধরি আমার আব্বা তখন এইভাবে ফিরে আমার মুখের দিকে তাকালো। বিশ্বাস করেন, বাবা আমার মুখের দিকে তাকিয়ে বাবা চোখের পানি ফেলে দিল। বাবা একরকম কান্না করে দিল। আমি ভেবেছিলাম বাবা আমাকে দেখলে রাগ করবে। আজকে 4 বছর পরে আমার বাপ ছেলের দেখা হলো। এর আগেও যদি বাবাকে আমি গোপনে গোপনে দেখেছিলাম, ঘরে আসলে এখানে সেখানে থেকে গোপনে গোপনে দেখতাম, কিন্তু কখনো বাবার সামনে যাইতাম না। আজকে 4 বছর পরে বাবাকে জড়িয়ে ধরে পিছন থেকে যখন বাবা বলে ডাক দিলাম, আমার বাবা আমার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে দিল। আমাকে বুকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করতে শুরু করলো। আমি বাবারে বললাম, ও বাবা, আমি অন্যায় করে ফেলেছি, আমি তো তোমারই সন্তান, তুমি যদি আমায় ক্ষমা না করো তো আমি কার কাছে যাব বলো? আজকে 4 বছর তুমি আমাকে ইসমাইল বলে ডাক দাও না, আজকে 4 বছর তুমি আমার সাথে কথা বলো না। ও বাবা, বাবা গো, আমি তো তোমারই সন্তান, আমি তো সেই আদম সন্তান যে আদম আলাইসাল্লাম ভুল করেছিল। বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার পায়ে ধরলাম। আমার বাবা আমাকে বুকে জড়িয়ে ধরে আমার কপালে চুমো দিল, আমাকে বলে, তুই আমার একমাত্র সন্তান, আমি তোর উপরে রাগ করেছিলাম, কিন্তু তাই বলে কি তুই আমার কাছে আসবি না? তুই তো আমার সন্তান, তুই আমার মান সম্মান নষ্ট করেছিস। এরপরেও আমি তোকে দেখার পরে আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। কলিজা রে, ও আমার কলিজা, এমন কোনো অন্যায় করিস না যে অন্যায়ের কারণে তোর বাবার তিল তিল ঘরা ঘরা মান সম্মান গ্রামের মানুষের কাছে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। আমার বাবা আমার কপালে চুমো দিয়ে বলল, বাড়ি যা, আজ বাপ বেটা একসাথে দুপুরে খাবো। বাড়িতে গিয়ে তোর মাকে বলবি বড় রাতাটা জবাই করে দেওয়ার জন্য, তোর মারে যেয়ে বলবি ঢিঙ্গির রাতাটা যাতে জবাই দিয়া দেয়, বাপ বেটা একসাথে মিলা ভাত খাবো। বাড়িতে গেলাম এবং বাড়িতে যাওয়ার পরে মার এটা বলার পরে দেখলাম খুশিতেই মায়ের চোখে জল চলে আসলো। মা আমার দিকে তাকিয়ে বলল, এটা তুই খুব ভালো কাজ করেছিস। এরপরে মা আমার ছোট বোনকে দিয়ে মুরগি ধরাইলো, ঢেঙ্গি মুরগিটা জবাই দিল। ঢেঙ্গি মুরগিটা জবাই দেওয়ার পরে বাবা আর আমি দুপুরে একসাথে ভাত খাইলাম। আজ বহু বছর পরে বাবার সাথে একসাথে ভাত খেতে পারলাম। মনটা তখন আনন্দে ভরে গেল। বাবার মুখের দিকে তাকিয়ে আছি। আমার বাবার ওই মুখটা আমার কাছে মনে হয় যেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর একটা মুখ। এমন সুন্দর মুখ আমি আমার জীবনেও দেখি নাই। বাবা আমাকে বলল, ইসমাইল, এখন থেকে আর তোর নানু বাড়ি যাবি না, তুই বাড়িতেই থাকবি, নানু বাড়ি যাওয়ার দরকার নেই। আমার মা তখন বলে, আবারও এই গ্রামে থাকলে কোনো একটা অঘটন ঘটাই বসবে। আমার বাবা তখন বলে, আমার ছেলে আর কোনো অঘটন ঘটাবে না, আমার ছেলে ভালো হয়ে গেছে। এবং এরপর থেকে আমি বাড়িতে থাকতে শুরু করলাম। বাবা, মা আর বোনের দাদি, তখন আমার দাদা আছে, বাট দাদা অনেকটা অসুস্থ হয়ে গেছে। দাদা আমার আরেক জেঠু আছে, জেঠুর বাড়িতে থাকতো, আর দাদি আমাদের সাথে থাকতো। তখন এদের ভালোবাসে আমি তখন এই বাড়িতেই থেকে গেলাম আর মোবাইল ফোনে কলির সাথে কথা বলছিলাম। এবং কলি যখন জানতে পারলো আমার বাবা আমাকে বুকে জড়িয়ে নিয়েছে, আমাকে আদর করেছে, বাবা আমাকে ক্ষমা করে দিয়েছে, কলিও না তখন মনের অজান্তেই কান্না করে দিল। কলির সাথে মোবাইল ফোনে কথা হতো, মাঝে মাঝে ওর সাথে আমার দেখা হতো। এরকম করে আমাদের প্রেমটা তখন সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। এই করতে করতে আমার মা তখন বাবারে বলল, ইসমাইলরে একটা লাইন করে দেন, ইসমাইলের তো অনেক বয়স হয়েছে, এখন একটা ব্যবস্থা করে দেন। আমার আব্বা তখন বলল, আমি সারা জীবন মসজিদে মুয়াজ্জিনে চাকরি করেছি, আমার তো কোনো জমানো টাকা নাই,
আমার জমানো কোনো টাকা নাই, আমি কোত্থেকে টাকা পাবো বলো? আমার মা তখন বলল, আমি কিছু টাকা আমার বাপের বাড়ি থেকে জোগাড় করি, আর বাকি টাকা আপনি গ্রামের মানুষের কাছ থেকে ধার নেন। আমরা ধার কর্য করে ইসমাইলকে বিদেশ পাঠাই দিই। ইসমাইল যখন বিদেশ যাবে এবং বিদেশ যাওয়ার পরে ইসমাইল সমস্ত ঋণ পরিশোধ করে দিবে। একটা কাজ করেন, আপনিও কিছু টাকা ম্যানেজ করেন, আমিও আমার বাপের বাড়ি থেকে কিছু টাকা আইনা ইসমাইলকে আমরা বিদেশ পাঠাই দিই। আমার আব্বা তখন আমার মায়েরে বলল যে না, এই কাজ তুমি কইরো না। আমি একজন মুয়াজ্জিন মানুষ, আমি গরিব হতে পারি, কিন্তু স্ত্রীর বাপের বাড়ি থেকে টাকা আনা টাকা আমার পকেটে আমার পেটে যাবে না। আমি যেমনিই পারি এই গ্রামে আজকে বহু বৎসর ধরে আমি মুয়াজ্জিনের কাজ করি। গ্রামের সবাই আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক ভালো জানে। আমি গ্রামের মানুষের কাছ থেকে ধার করব, গ্রামের মানুষের কাছ থেকে কর্জ করব, এরপরে আমি ইসমাইলকে বিদেশ পাঠাবো। এই পরিকল্পনা করে আমার আব্বাস তখন সবার হাতে পায়ে ধরতেছিল, সবাইকে বলল, আমি ইসমাইলের একটা ব্যবস্থা করব, আমার কয়টা টাকা ধার দেন, ইসমাইলকে বিদেশ পাঠাবো। এরকম করে আস্তে আস্তে মানুষজন আমার আব্বাকে সাহায্য করতে থাকে এবং আমি তখন আপনার বিদেশের জন্য পাসপোর্ট বানাই। এবং পাসপোর্ট বানালে পরে আমার মা তখন তার এক আত্মীয় সৌদি আরবে থাকে, ওই সৌদি আরবে আমার পাসপোর্ট পাঠিয়ে দেয়। আমার আব্বা কারো কাছ থেকে 1 লাখ, কারো কাছ থেকে 50,000, কারো কাছ থেকে 20,000, কারো কাছ থেকে 5,000 টাকাও ঋণ করে। এরকম করে ঋণ করে করে একটা পর্যায়ে আমার আব্বা আমার ভিসার জন্য টাকা জমা দেয়। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার ভিসা লেগে যায়। আমার সাথে তখনও কলির মধুর সম্পর্ক আছে, আমাদের দুজনের মাঝে গভীর প্রেমের সম্পর্ক আছে। আমি তখন কলিরে বলি, ও কলি, তুমি মন খারাপ করো না, আমি বিদেশ গেলে পরেই দেখবা আমি বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করব। আমার তো পরিবারটা গরিব পরিবার, আমার বাবা সামান্য কয়েক হাজার টাকা বেতনের একটা মসজিদের মুয়াজ্জিনে চাকরি করে। তোমার বাবা তো আর আমার মতো ছেলের কাছে তোমাকে বিয়ে দেবে না। আমি যখন বিদেশ যাব মোটা মোটা টাকা ইনকাম করব এবং সেই টাকা ইনকাম করে আমাদের ঘর বাড়ি পরিবর্তন করব, দেশে ফিরে আসব এবং ডাকডোল বাজিয়ে তোমাকে বউ বানিয়ে আমার ঘরে আনবো। তুমি লাল টুকটুক বউ সেজে আমার ঘরে আসবা, আমি তোমার বুকে জড়িয়ে ধরে অনেক আদর করব। এরকম করে যখন কলির সাথে কথা বলতেছিলাম, কলিও আবেগে আপ্লুত হয়ে যায়। ও আমাকে বলে, ঠিক আছে তুমি যাও। কলির কাছ থেকে অনুমতি নিলাম, বাবা মা ভিসার ব্যবস্থা করলো। একটা পর্যায়ে সব কিছু ঠিক হলো, আমিও উড়াল দিলাম প্রবাস নামের ওই জেলখানাতে। প্রবাসে যাচ্ছি তখন চোখের পানিগুলো না ভাই, এখনও যখন ওই দিনটার কথা মনে হয়, আমি যখন আপনার চট্টগ্রাম বিমানবন্দরে ঢুকলাম সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে, বারবার শুধু বিমানের দিকে তাকাচ্ছিলাম। এই বাবা, এই মা, এই বোন, আমার এই ভালোবাসার মানুষ, আমার দাদা দাদি, হয়তো এই জীবনে আর ওদেরকে দেখা হবে না। এবং এরকম কান্না করতে করতে একটা পর্যায়ে আমি তখন বিমানে উঠে গেলাম এবং বিমানটাও সেই বেইমানের মতোই দ্রুত স্পিরিটে আকাশে উঠে গেল। একটা পর্যায়ে আমি আরবের ওই উষ্ণ মরুভূমিতে আমি নামলাম এবং সেখানে যাওয়ার পরে আমাকে যে ভিসায় নিয়ে যাওয়া হয়, ওই লোকটা আমাকে একটা ভালো কাজে দেয়। কাজে যাচ্ছিলাম, কাজ করতেছি, আলহামদুলিল্লাহ 1 টাকা 2 টাকা করে ভালো টাকা ইনকাম করতেছি এবং বাবা মায়ের জন্য টাকাও পাঠাইতেছি। এরকম করে প্রায় আমি 1 বছরের মতো প্রবাসে থাকি। ওই 1 বছর আমি কুলির সাথেও ফোনে কথা বলি, ওর সাথে আমার কথা হয়, আমার আব্বা আমার সাথেও কথা হয়। ঋণের প্রায় 4 ভাগের 1 ভাগ টাকা আমি পরিশোধ করে ফেলি। ঋণের 4 ভাগের 1 ভাগ টাকা পরিশোধ করে ফেলে ওই মুহূর্তের ভিতরে হঠাৎ করে যখনই আমি একটু লাইনে দাঁড়ালাম, ঠিক ওই মুহূর্তেই হঠাৎ আমি খবর পেলাম পরীকে নাকি পরীর বাবা বিয়ে দিয়ে দিবে। পরীর বাবা বিয়ে দিয়ে দিবে, একটা ভালো বিয়ের প্রপোজাল পাইছে, ছেলেটা অনেক ভালো, ছেলে নাকি ইতালি থাকে, ওখানে পরীকে বিয়ে দিয়ে দিবে, আপনার কলিকে বিয়ে দিয়ে দিবে। ওর নাম আসলে কলি, বাট আমি ওকে আদর করে পরী ডাকতাম, এটা আমার আদর ছিল আর কি। এবং একটা পর্যায়ে তখন দেখা গেল যে আমি যখন জানতে পারি যে ওর বিয়ে হয়ে যাবে বা ওর জন্য ছেলে দেখতেছে, আমি লিটারেলি তখন পাগল হয়ে গেলাম, কারণ ও ছিল আমার দেহের অক্সিজেন। আমি ওকে ছাড়া কোনো কিছুই চিন্তা করতে পারতাম না, ওকে ছাড়া একটা সেকেন্ডের জন্য আমি কিছু ভাবতে পারতাম না। আমি আমার জীবনের চাইতেও বেশি ওকে ভালোবাসি। ওকে আমি এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া পুরো পৃথিবীটাই আমার কাছে যেন অন্ধকার মনে হচ্ছিল। যাই হোক, এরকম করতে করতে আমি তখন কান্নাকাটি করতেছি, আব্বার কাছে কান্না করি, আম্মুর কাছে কান্না করি। সবেমাত্র বিদেশ গেলাম, 1 বছর হইল, এখন তো আর আমি দেশেও আসতে পারবো না, আর ওর বিয়ে হয়ে যাবে, এটা তো ভাই আমি মানতেও পারতেছি না, কারণ আমি তোকে ভালোবাসি। দেশে প্রচণ্ড কান্নাকাটি করতেছি সৌদির মাটিতে বসে বসে। এবং একটা পর্যায়ে বাধ্য হয়ে আমি আবার বিদেশ যাওয়ার পর আমার দাদাভাই মারা গেছে, আমার দাদা মারা গেছে, আমার দাদি আছে। তো এরপরে একটা পর্যায়ে মায়ের কাছে কান্নাকাটিতে বলে ফেললাম, মা
আমি ওরকম ওরকম নানু বাড়ির কলি নামের একটা মেয়েরে ভালোবাসি, তুমি মেয়ের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। মাকে বলার পরে মা বলে, তুই বিদেশে গেলে মাত্র 1 বছর হলো, এখন এটা কিভাবে সম্ভব? তোর আব্বা শুনলে রাগ করবে। আমি বললাম, যে যাই বলুক, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, এবং তোমাকে আমি অনুরোধ করে বলি, কারণ আমি মেয়েটাকে অনেক ভালোবাসি, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও। মাকে যখন এরকম করে কান্নাকাটি করে বললাম, একটা পর্যায়ে মা তখন বিয়ের প্রস্তাব নিয়ে কলিদের বাড়িতে গেল এবং যাওয়ার পরে কলির বাবা আমার মাকে কুকুরের মতো অপমান করে ধুর করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল। কলির বাবা বলতেছে, আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, তো এরপরে আপনার ছেলের কাছে আমার মেয়েকে আমি কেমনে বিয়ে দিব? এবং কলিও এই কথাগুলি স্পষ্ট শুনতে পাইছে, এবং কলিও তার বাবারে বলছে যে আমি ওই গ্রামের ছেলে ইসমাইলকে ভালোবাসি, ও সৌদি আরবে থাকে। তো খুবভাবে বুঝাইছে, কিন্তু ওর বাবা ডিরেক্টলি বলতেছে যে না, আমি তোর একমাত্র ওই ইতালি ছেলের কাছে বিয়ে দিব, তোর ইতালি নিয়ে যাবে, ওখানে তুই অনেক ভালো থাকবি, তুই কেন সৌদি আরবের এক ছেলেকে বিয়ে করবি? এরকম করে ওর বাবা তখন রাজি হচ্ছিল না। ও আমাকে মোবাইল ফোন করে প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছে, এবং ওর ওই কান্না আমার কানে এখনও বাসে। ও চিৎকার করে বলতেছে, আমি না তোমাকে ছাড়া বাঁচব না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার নিজের শরীরের ভাগ আমি তুমি ছাড়া অন্য কাউকে দিতে পারবো না। ওর কান্নার কথাগুলো এখনও আমার কানে বাজে, কিন্তু প্রবাসের মাটি থেকে আমি কিছুই করতে পারতেছিলাম না। গলাকাটা মুরগির মতো আরব দেশের ওই মাটিতে তখন লাফাচ্ছিলাম। আমার আপন বলতে কেউ ছিল না। ডাইনে বামে যেখানেই তাকাই সেখানে আমি কলিকে দেখতে পাই। মোবাইল ফোনটা কানে দিয়ে 24 ঘন্টা আমি কলির সাথে কথা বলতাম। আমার সে ভালোবাসার মানুষটা বসে যে অন্য কারো হয়ে যাবে, আমার পক্ষে তো এটা মেনে নেওয়া সম্ভব নয়। দিন যত সামনের দিকে যাচ্ছে, কলির সাথে আমার কথাবার্তা ঠিক ততটাই বাড়তেছে। একটা পর্যায়ে কলির বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল। ও খুব কান্না করতেছে, আমিও খুব কান্না করতেছি। তখন মনে হলো এই পৃথিবীতে আমি আর কলির চেয়েও অসহায় আর কোনো মানুষ নাই। আমরা মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায়, আমাদেরকে সাহায্য করার মতো এই দুনিয়াতে আর কেউ নেই। কলির জায়গায় কাঁদতেছে, আমি আমার জায়গায় কাঁদতেছি। দুইটা মানুষ দুইটা দেশে কাঁদতে কাঁদতে লাশ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের চোখের পানি মুছে দেওয়ার কেউ ছিল না। একটা পর্যায়ে হঠাৎ করে কলির মোবাইলটা বন্ধ হয়ে গেল। কলি আমাকে কয়েকদিন ধরে বলে আসতেছিল, আমি যে কান্নাকাটি করি এটা আমার মা দেখতেছে, আমার বাবা দেখতেছে, তারা যে কোনো সময় হয়তো আমার কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে যাবে, হয়তো তোমার সাথে আর আমার কথা বলা হবে না। এবং ঠিকই একটা পর্যায়ে তার মোবাইলটা বন্ধ পাচ্ছি, এবং জানি শুক্রবারে তার বিয়ে। ভাই, শুক্রবারে সেদিন আমি আরবের মাটি সৌদি আরবে বসে চিৎকার করে আল্লাহকে কাঁদিয়ে বলতেছিলাম, ও আল্লাহ, আমি তো ওরে ছাড়া বাঁচব না। আল্লাহ, আমার কলিজার টুকরাটারে কেমনি আমার কাছ থেকে তুমি কেড়ে নিচ্ছ। এলাকার লোকজন বলতে আমার কোম্পানির লোকজন ছিল, এরা সবাই বুঝতে পারছে যে এরকম ঘটনা। সবাই আমাকে বোঝাচ্ছিল, ইসমাইল ভাই কান্নাকাটি করবেন না, কান্নাকাটি করে কী হবে, মেয়েটা আপনার ভাগ্যে নাই। সবাই আমারে বোঝাচ্ছিল। এরকম করতে করতে আমি জানতে পারি শুক্রবারে লাল টুকটুকে বসেছে আমার ভালোবাসার মানুষটা অন্য কারো ঘরে চলে গেল, অন্য কারো বউ হয়ে গেল। যাই হোক, আমি তখন কান্নাকাটি করতেছিলাম, এবং কান্নাকাটি করে কিছু ভালো লাগে না, মন খুব খারাপ লাগে, অস্থির লাগে। এরকম করতে করতে ওর বিয়ে হয়ে যাবার প্রায় 17 দিন পরে ও একদিন আমারে কল দিছে। একটা আননোন নাম্বার থেকে কল দিয়ে চিৎকার করে কান্না করতেছে। আমি তখন বললাম, তুমি কেন কান্না করতেছ? তোমার তো বিয়ে হয়েছে, তুমি ভালো আছো? আমাকে বলে ভালো নাই। আমাকে বলে আমি ভালো নাই। আমারে বলে, ইসমাইল তুমি দেশে চলে আসো, তুমি দেশে আসো, আমি তোমাকে নিয়ে পালায়ে যাব। তুমি দেশে আসো, আমি তোমাকে নিয়ে পালায়ে যাব। ইসমাইল প্লিজ তুমি দেশে আসো, আমি তোমাকে নিয়ে পালায়ে যাব। আমি তখন বললাম, এটা তুমি কি বলো? আমার কি কোম্পানি এখন ছুটি দিবে? আমার তো 2 বছর হয় নাই। আমারে বলে, দেখো আমার কাছে অনেক গয়নাগাটি আছে, আমার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, আমার বিয়ের গয়নাগুলো সব আমার কাছে বিয়ের গয়নায় প্রায় 10 লাখ টাকার গয়না হবে। তুমি চলে আসো, আমি এই গয়নাগাটিগুলো নিয়ে তোমার সাথে পালায়ে যাব। আমরা দূরে কোথাও গিয়ে একটা ছোট্ট সুখের ভালোবাসার ঘর বাঁধবো, তুমি আমি মিলে এই পৃথিবীতে অনেক ভালো থাকবো। আমরা একটা ভালোবাসার রাজ্য তৈরি করব। তুমি চলে আসো ইসমাইল। এরকম করে করে ও কান্না করতেছে। আমি তখন বললাম, তুমি কান্না করো না, তুমি মন খারাপ করো না, আমি যাব, আমি আমার ভালোবাসার মানুষটাকে আনার জন্য আমি অবশ্যই যাব। তুমি এরকম করো না, তুমি একটু ধৈর্য ধারণ করো। আমি নিজেও ভাই কোনো কাজ করতে পারতেছিলাম না, সারাক্ষণে কান্নাকাটি করি। তো রুমের মধ্যে যারা ছিল তারা সবাই তো আমার বয়সী, মানে ইয়াং ছেলে ফেলে। তো সবাইরে তখন বলি যে এই ঘটনা। সবাই বলে, ইসমাইল ভাই, ভালোবাসার মানুষরে পাওয়া ভাগ্যের বিষয়। এই দুনিয়াতে প্রায় অনেকেই ভালোবাসতে পারে, কিন্তু ভালোবাসার মানুষকে নিয়ে সুখে শান্তিতে কয়জন বা সংসার বাঁধতে পারে? আপনি অনেক লাকি, আপনি অনেক ভাগ্যবান।
আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ভালোবাসে, আপনি একটা কাজ করেন, আপনি দেশে চলে যান। সবাই বোঝাচ্ছে। আমি তখন বললাম, ভাই দেশে যে চলে যাব, এরকম ঋণ করে আসছে, এখনও তো ঋণের টাকা পরিশোধ করতে পারি নাই। আমার সবাই বলতেছে ঋণের টাকা পরিশোধ করতে পারেন নাই, এখন ঋণ পরিশোধ করতে গেলে তো ভালোবাসার মানুষরা হারাবেন। আর আরেক কথা, আপনার ভালোবাসার মানুষ তো বললেই তার কাছে 10 লাখ টাকার গয়না আছে, তার কাছ থেকে গয়নাগাটিগুলো দিয়ে আপনি ঋণ পরিশোধ করে দিবেন। আমি তখন কলিরে বললাম, কলি তাহলে কি আমি চলে আসবো? আমি যদি চলে আসি আমাকে একবারে চলে আসতে হবে, কোম্পানি ছুটি দেবে না, হয়তো আমি ক্যান্সেলে চলে আসতে পারি। কলি আমাকে বলে, প্লিজ তুমি ক্যান্সেলে চলে আসো, না হলে আমি আত্মহত্যা করব। আমি আত্মহত্যা করব, আমি মারা যাব, আমি নিজের জীবন নিজে দিয়ে দিব, তুমি চলে আসো। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি মন খারাপ করো না, আমি চলে আসব। কিন্তু এই কথা আমি আমার বাপ মায়েরে বললাম না। বাপ মায়েরে কোনো কিছু না জানাইয়া সিদ্ধান্ত নিলাম যে আমি বাংলাদেশে চলে যাব। আব্বা আম্মারে কোনো কিছু না বলে তখন কোম্পানির কাছে অ্যাপ্লিকেশন করলাম যে আমি চলে যাব, আমি থাকবো না। এবং কোম্পানিকে অ্যাপ্লিকেশন করার পরে কোম্পানি আমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করলো এবং আমাকে টিকিট কেটে দিল, আমাকে ভিসায় খরচ মেরে দিল, মানে ক্যান্সেল করে দিল। ভিসা ক্যান্সেল করে দিয়ে আমাকে তখন বাংলাদেশে প্রেরণ করা হলো। আমি বাংলাদেশে আসছি, চট্টগ্রাম এয়ারপোর্টে নামছি এবং নামার পরে তখনও আব্বা আম্মারে কিছু বলি না। আব্বা আম্মার সাথে ইমোতে কল দিচ্ছি এবং তারা আমার সাথে ইমোতে কথা বলে এবং বাড়িতে আসছি। বাড়িতে মানে আপনার এয়ারপোর্টে আসছি, এয়ারপোর্ট থেকে নামছি। নামার পরে মানে বুঝতে পারতেছিলাম না কি করব এবং বুঝতে পারতেছিলাম না আব্বা আমারে বলবো কি বলবো না। এরপরে রাত 10টার দিকে তখন আমি ডিরেক্টলি বাড়িতে গিয়ে উঠি। আমি কিন্তু দিনের প্রায় আপনার 12টার দিকে নামছি এয়ারপোর্টে, নাইমা সারাদিন ঘুরে টুইরে রাত 10টার দিকে বাড়িতে যাই। এবং বাড়িতে গেলে পরে আমার আব্বা আম্মা তো আমাকে দেখে মানে অবাক হয়ে যায়। তখনও কলির সাথে আমার কথা হচ্ছে। কলি আমাকে বলে, আমি 2-1 দিনের মধ্যে, তুমি তো আজকে আসছো, আজকে তুমি বাড়িতে যাও, আমি কালকে দিনের মধ্যে বেরিয়ে যাব বা কালকে রাতে চলে যাব। মানে আজকে তো তুমি আসছো, আজকে রাতে বাড়িতে যাও এবং কালকে রাতে আমি তোমার সাথে পালায়ে যাব। এই কথা বলার পরেই আমি তখন ওর কথাবার্তা শুনলাম, শুনে রাত 10টার দিকে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আব্বা আম্মা সবাই আমার উপর খুব রাগ, আমি কেন না বলে চলে আসলাম এবং হঠাৎ করে চলে আসছে। আমি বলছি আমি 15 দিনের ছুটিতে আসছি, আবার চলে যাব। আব্বা আম্মা যাতে মন খারাপ না করে। এবং সকালবেলায় আমি বাড়িতে আসছি জেনে আমার গ্রামের সব মানুষ তখন আমাকে দেখতে আসে। একইভাবে আমার নানু বাড়িতে দীর্ঘদিন ধরে ছিলাম, নানু বাড়ির অনেক ছেলেপেলেদের সাথে আমার ভালো সম্পর্ক আছে এবং তারাও যখন খবর পায় আমি বিদেশ থেকে আসছি, তারাও তখন আমাকে দেখার জন্য সবাই তখন আমাদের বাড়িতে আসে সবাই আমাকে দেখে, আমার সাথে গল্পগুজব করে। তো আমার দিনে 2টা বাজেও কলির সাথে কথা হয়েছে। দেখেন, দিনে 2টা বাজেও কলি আমারে বলতেছে, ইসমাইল তুমি যে দেশে আসছো এটা কি আমাদের গ্রামের লোকজন জানছে? আমি বললাম হ্যাঁ, তোমাদের গ্রাম থেকে অনেক ছেলেই তো আমাকে দেখতে আসছে। ও বলে, এই কাজটা মনে হয় ভালো হয়নি, এটা আমাকে বললো। আমি বললাম না ঠিক আছে, সব ঠিক আছে, তা তুমি কবে আসবা? ও বলে, আজকে রাতে আমি তোমাকে কল দিব। আমার স্বামী যখন ঘুমিয়ে যাবে আমি গয়নাগাটিগুলো নিয়ে বেরিয়ে যাব, রাতের বেলায় আমি তোমাকে কল দিব। আমিও তখন ওই প্রস্তুতি নিয়ে আছি যে রাতের বেলায় ও কল দিবে, মোবাইল ফোনটা হাতে নিয়ে বসে আছি এবং রাতের বেলায় ও আর আমারে কল দিচ্ছে না। ও আমাকে আবার কল দিতে মানা করছে। আমারে বলছে, তুমি কল দিও না, কারণ মোবাইল ফোন যদি আল্লাহ না করুক আমার হাজব্যান্ড জেনে যায়, তুমি কল দিও না। আমি যখন ঘর থেকে বেরিয়ে যাব আমি তোমারে কল দিয়ে বলবো কোন জায়গায় আসতে হবে, তুমি শুধু তোমার নানু বাড়িতে চলে আসো। আবার আমার নানু বাড়ি থেকে ওর শ্বশুর বাড়িটা একটু কাছাকাছি। আমি তখন সন্ধ্যা রাতে আমার নানু বাড়িতে চলে আসি এবং নানু বাড়িতে আসার পরে অপেক্ষা করতেছে ওর ফোনের জন্য, কিন্তু আর আমারে কল দেয় না। সারাটা রাত কেটে সকালে সূর্য উঠে গেল, ও আর আমারে কল দিল না। দিনের 8টা বাজে ওর নাম্বারে আমি যখন কল দিই, ওর নাম্বারটা তখন বন্ধ পাই। নাম্বারটা বন্ধ পাওয়ার পরে আমি তখন বুঝতেছিলাম না ও কি ধরা খেয়ে গেল, নাকি কালকে রাত্রে বাসা থেকে বেরোয়ার পরে কেউ ওরে নিয়ে গেল। আবার এমনও তো হতে পারে মেয়ে মানুষ বাসা থেকে বেরোইছে, হয়তো অন্যকে উঠে নিয়ে গেছে। তখন টেনশনে পড়ে গেলাম যে কী হইলো, ও কোথায় আছে। এবং এরকম করতে করতে আমি তখন ওর খুব ভয় পেয়ে গেলাম। আমার তো ওর কোনো কিছুই জানি না ওর কিছু হয়ে গেল কিনা। এবং পরের দিন বিকেলবেলা তখন আমি ওর শ্বশুরবাড়ি ওইদিকে গেছি। ওই শ্বশুরবাড়িতে আমি চিনতাম, ওইদিকে গেছি। যাওয়ার পরে দেখলাম ওর শ্বশুরবাড়ি একদম নীরব। আমি পিছনে হাঁটতেছে, ওরে দেখা যায় কিনা। এবং ওই যে ওর শ্বশুরবাড়ির পিছনে যাওয়ার পরে হঠাৎ করে 2টা ছেলে আমাকে ধরে ফেলে। ধরে বলতেছে, এই ভাই আপনি এদিকে ঘুরতেছেন, আপনার বাড়ি কই? আমি তখন বললাম আমার বাড়ি অমুক গ্রামে। তা বলে, অমুক গ্রামে আপনার বাড়ি, এইখান থেকে এইখানে আপনি কী করেন এখন? এই কথা বলে তর্কাতর্কি ঘুরতেছে। বলে আমারে তখন ভিতরের দিকে ডেকে নিল। একটা ইয়াং লোক বেরিয়ে আসলো, মানে অনেক লম্বা টম্বা করে ফর্সা। উনি এসে বলতেছে, এই কে? বলে যে ভাই এনে ঘুরতেছে, মনে হয় চোরের মতলব আছে। পরে আমার ভিতরে নিয়ে গেছে। ভিতরে নিয়ে যাওয়ার পরে
আমার বলে বাড়ি কই। যখন আমি আমার বাড়ির নামটা বলছি, এই লোকটা ধাপ করে আমার কলারটায় ধরে আমার বলে, তোর নাম কি ইসমাইল? আমি বললাম জি। বলে, তুই কি সৌদি আরব থেকে আসছিস গত পরশু দিন? আমি বললাম জি। এরপরে বলো, ওরে বান, ওর জায়গায় বান। মানে মুহূর্তের মধ্যে আমাকে ওখানে বেঁধে ফেললো, এবং বেঁধে ফেলার পরে বলো, তোর আব্বার নাম্বার দে, তোর পরিবারের নাম্বার দে। আমি তখন আমার আব্বার নাম্বার দিলাম। দেওয়ার পরে আমার আব্বারে কল দিল। রাতের বেলায় আমার আব্বা, আম্মা আর আমার নানা ভাই তখন আসছে। আসার পরে বলতেছে যে আপনার ছেলে, মানে ওই লোকে বলতেছে, আসলে এটাই ছিল কলির হাজব্যান্ড, মানে কলির স্বামী। আমি জানতাম না। উনি বলতেছে আমার ওয়াইফের সাথে এরকম এরকম করছে, এবং আমার ওয়াইফকে বাসা থেকে পালিয়ে নেওয়ার জন্য এগুলো করছে। আপনার ছেলে বিদেশ থেকে আসছে আমার বউরে নিয়ে যাওয়ার জন্য। আমার আব্বা আম্মা তখন মোসলেকা দিল। আপনার ওই দেন ওদের এলাকার যে চেয়ারম্যানকে ডেকে আনা হলো। চেয়ারম্যানের সামনে মোসলেকা দিয়ে তখন আমাকে রাত্রে 10টার দিকে ওখান থেকে ছুটে আনলো। এসে আমার আব্বা আমার পা ধরে চিৎকার করে কেঁদে বলতেছে, ইসমাইল তুই এটা কী করলি? তুই এটা কী করলি? তুই কি বিদেশ থেকে একেবারে চলে আসছিস? আমি তখন বলি, হ্যাঁ বাবা, আমি একেবারেই চলে আসছি। এবং এরপরে আমার আর কলির সাথে কোনো যোগাযোগ হলো না। কলির মোবাইল ফোনটাই বন্ধ। কলি কোথায় আছে না আছে আমি কলির কোনো খোঁজ খবর পেলাম না। আস্তে আস্তে করে এক কান দুকান হতে হতে পুরো গ্রামের মানুষের খবর পেয়ে গেল যে আমি একেবারে বিদেশ থেকে চলে আসছি। আমি ছুটিতে আসি নাই, আমি একেবারেই চলে আসছি। এটা যখন পুরো গ্রামের মানুষের কানে পৌঁছে গেল, সবাই তখন পাগলের মতো হয়ে গেল। আরে ইসমাইল একেবারে চলে আসছে, তাহলে ইসমাইলের ঋণ কে দিবে? এবার সবাই আমার আব্বার কাছে টাকা চাইতে শুরু করলো। টাকা দেন, আপনার ছেলে একেবারে চলে আসছে, এখন আমাদের টাকা কি দিবে? আমাদের টাকা দেন, আপনার ছেলে একেবারে চলে আসছে, আমাদের টাকা দেন। সবাই তখন আমার আব্বাকে ধরলো টাকার জন্য। আমার আব্বা বলতেছে, বাইরে টাকা দিব, আপনারা অপেক্ষা করেন। কিন্তু মানুষ কথা শোনে না। মসজিদের মধ্যে গিয়ে আমার বাবাকে অপমান করে, অপদস্থ করে। আমার ছোটো বোনটার বিয়ের ঘর আসে, এদিক সেই দিক থেকে বিয়ের ঘর আসে, কিন্তু মানুষ বা আমাদের গ্রামের লোক ঢুকতে দেয় না। আমার বোনকে দেখতে আসলে গ্রামের বাইরে থেকে বের করে দেয় বলে, এবং স্টেট আমার আব্বাকে বলে যে তুই আমাদের ঋণ পরিশোধ করা ছাড়া তোর মেয়ের বিয়ে দিতে পারবি না। আমার আব্বাকে বলে যে আমাদের কাছ থেকে যে টাকা নিয়েছিস ওই টাকা দিবি, তারপরে তোর মেয়ের বিয়ে হবে, অন্যথায় আমরা তোর মেয়ের বিয়ে হতে দিব না। তখন গ্রামের সবাই বলে, বারবার বলছিলাম যে তোর ছেলে খারাপ, এরে বিদেশে পাঠাইস না, কিন্তু এরে বিদেশে কেন পাঠাইলি? আমার আব্বা তখন সবার কাছে কান্নাকাটি করে, কিন্তু আমার আব্বার কান্না কারো হৃদয় আর গলে না। আমার আব্বাকে টাকার জন্য সময় দিয়ে দিছে, সময় বেঁধে দিছে, 1 মাস, 1 মাসের ভিতরে টাকা দিতে হবে, নাইলে এই করবে সেই করবে। এবং ওই 1 মাসের আগেই আমার আব্বা তখন করলো কি, আমার আম্মারে বলল, আমি 15 দিনের জন্য এক জায়গায় যাচ্ছি, 15 দিন পরে আসবো, তুমি বাড়িতে থাকো। এবং আমার আম্মা বলে, আপনি কি পালায়ে যাইতেছেন? পালায়ে গেলে আমার কি হবে, আমার মেয়ের কি হবে? আমার আব্বা বলে, পালিয়ে যাব না, তোমরা আমাদেরই পরিবার, তুমি আমার পরিবার, আমি তোমার নিয়ে পালায়ে কোথায় যাব বলো? আমি পালিয়ে যাব না, আমি 15 দিন পরে ফিরে আসব, আমি টাকার জন্য যাচ্ছি। আমার মা বলে, আপনি টাকার জন্য যাচ্ছেন? কোথায় যাচ্ছেন টাকার জন্য? আমার আব্বা বলে, যেখানেই যাচ্ছি। আব্বা যেদিন চলে গেল তার ঠিক 4 দিন পরে একদিন আপনার বিকেল 2টা বাজে আমার আম্মার মোবাইলে একটা কল আসলো। এবং কল আসার পরে আমার আম্মাকে বললো, আপনারা অমুক মেডিকেলে আসেন, একটু সমস্যা আছে। এবং আম্মা, আমি আর আমার বোন মিলে ওই মেডিকেলে গেলাম। এবং মেডিকেলে যাওয়ার পরে ওখানে যে ডিউটিরত ডাক্তার আছে তিনি বলতেছে, আমার আব্বা নাকি কিডনি বিক্রি করার জন্য এখানে আসছিল, এবং কিডনি বিক্রি করার জন্য আসছে। আমার আব্বুর কন্ডিশন ভালো ছিল না, আব্বু কিডনি বিক্রি করতে আসছিল, এবং ওই কিডনি আব্বু বিক্রি ঠিকই করে, মানে আব্বুর কিডনি ট্রান্সফার হয়। এরপরে আমার আব্বুর আর নিঃশ্বাস ফিরে আসে না, আমার আব্বা মারা গেছে। ওই লোকটা তখন বলল, উনি কিডনি বিক্রি করতে আসছে, অনেক দিন ধরে আমাদের কাছে আসতেছে, এবং আপনাদের এলাকার একটা মেম্বারের নাম বললো যে ওনার রেফারেন্সে আমরা তখন ওনার কিডনি নেই, ওনার কিডনি নিতে আমরা সক্ষম হই। এবং সেখানে উনি বলেছে উনি যদি মারাও যায় যাতে এই নাম্বারে কল করে আপনাদেরকে টাকাটা দিয়ে দিই। 4 লক্ষ টাকায় আমার আব্বা তার কিডনি বিক্রি করে। আব্বুর মৃত্যুর পরে 4 লক্ষ টাকা আমার আম্মার হাতে তুলে দেয়। আমার মা তখন এই 4 লাখ টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে, সাথে আমার বাবার লাশ। গ্রামের মানুষ বাবার লাশ দাফন করতে দিবে না। যে গ্রামে
আমার বাবা একজন ইমাম মুয়াজ্জিন ছিল। দীর্ঘ প্রায় 30 বৎসরের মতো এই গ্রামে মুয়াজ্জিনে চাকরি করে। সেই গ্রামের মানুষ আমার বাবার লাশ কবরে নামাইতে দিবে না। বাবার লাশ কবরে নামাইতে দিবে না। গ্রামের মানুষের ঋণ পরিশোধ করতে হবে, এরপরে বাবার লাশ কবরে নামবে। বাবার ওই লাশকে সামনে রেখে তখন আমার মা সবার ঋণ পরিশোধ করে। সবার ঋণ পরিশোধ করার পরে তখন আমার আব্বার লাশ কবরে নামানো হলো। বাবার কবরটাকে ধরে চিৎকার করে বলতেছিলাম, বাবা সেদিন তুমি আমাকে কেন ক্ষমা করেছিলে? তুমি যদি সেদিন আমাকে ক্ষমা না করতা তাহলে তুমি এতটা খারাপ হতাম না। তুমি সেদিন কেন আমাকে ক্ষমা করেছিলে? ও বাবা, কেন ক্ষমা করেছিলে বলো? সেদিন কেন আমাকে ক্ষমা করেছিলে? ওই দিন ফজরের সময় মসজিদের ঘাটলায় যদি তুমি আমাকে ক্ষমা না করতে বাবা, তাহলে তো আজকে তোমাকে জীবন দিতে হতো না। বাবা তুমি ফিরে আসো, তুমি একবার ফিরে এসে দেখো কত বদলে গেছে তোমার ছেলে ইসমাইল, আর কখন এরকম করবে না। বাবা ফিরে আসো। যেটা আমার বাবা আর ফিরল না। আমি বাবার কবরে বসে বসে কান্না করি, কবরে বসে বসে কান্না করি। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কাটতেছে। বোবা হয়ে গেছিলাম। বোনটার বিয়ের ঘর আসতেছে, বোনটারেও বিয়ে দিতে পারতেছি না। একটা পর্যায়ে গ্রামের মানুষের সহযোগিতায় গ্রামের মানুষ 1 টাকা 2 টাকা করে টাকা দেয় এবং তখন আমার বোনটার বিয়ে হয়। আমার বোনটার বিয়ে হয়ে যাওয়ার পরে আমি বেশিরভাগ বাড়িতে বসে থাকতাম এবং তখন জীবনের গল্পের লাভগুরুর একটা অনুষ্ঠান হতো রেডিও টুডেতে। আপনার রেডিও টুডেতে হইতো আপনার চিটংয়ে। তখন আমি ওই লাভগুরুর সাথে যোগাযোগ করে আমি বলি যে আমার গল্পটা আমি বলতে চাই। পরে একদিন তিনি আমাকে তার অনুষ্ঠানে নিয়ে যায়, স্টুডিওতে নিয়ে যায় এবং সেখানে নিলে পরে আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটা, আমি পুরোটা ঘটনা ওখানে বলি। এবং তখন তো আসলে ভাই ইন্টারনেট অত ভালো ছিল না, বেশিরভাগই হচ্ছে আপনার সবাই রেডিওই শুনতো। রেডিওর মধ্যে গল্পটা বলার পরে এক লোক, জামশেদ খান নামের এক লোক, তখন মানে গল্পটা বলার কিছুদিন পরে আমার সাথে দেখা করতে চায় এবং রেডিওর অনুষ্ঠানে আমি আবারও যাই। পরে লোকটা আমার সাথে দেখা করে। জামশেদ খান বাড়ি চিটংয়েই ছিল। উনি ওখানকার মোটামুটি অনেকটা প্রতাপশালী লোক, টাকা পয়সাওয়ালা লোক। পরে এই লোকটা আমার সাথে দেখা হলো, দেখে আমাকে বলল যে তোমার গল্প আমি শুনেছি, তোমার গল্প আমার হৃদয় স্পর্শ করেছে এবং তোমার কি কলির সাথে আর কখনো কথা হয়েছে? আমি বললাম না। এরপরে কলির সাথে আমার আর কোনো কথা হয়নি, তবে আমি পরে জানতে পারছি কলিকে ওর হাজব্যান্ড ইতালি নিয়ে যায়, এখনও ইতালিতে আছে, বাট আমার সাথে আর কোনো যোগাযোগ করেনি। এই লোকটা তখন আমাকে বলল আমি তোমাকে কাতারে নিয়ে যাব। লোকটা কাতারে থাকে, বলে কাতারে আমার দোকান আছে, আমি তোমাকে কাতারে নিয়ে যাব, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নিব না। এবং এইটা তখন ফলো করে পুরো রেডিওতে প্রচার করা হলো একদম, মানে সবাই তখন এটা শুনলো এবং শোনার পরে এই লোকটা তখন আমাকে কাতারে নিয়ে যাবে। তো উনি আমাকে বলছিল কাতারে নিয়ে যাবে ফ্রিতে, আমার কাছ থেকে কোনো টাকা ঢুকা নিবে না। এবং কিছুদিন পর উনি ওনার বাসায় আমাকে দাওয়াত দিল। ওনার বাসায় দাওয়াত দিছে, পরে ওনার বাসায় আমি গেছি। ওনার বাসায় যাওয়ার পরে উনি আমাকে প্রথম বলে যে ওনার একটা বোন আছে প্রতিবন্ধী, নাম হচ্ছে সাদিয়া, মানে প্রতিবন্ধী বলতে মানসিক প্রতিবন্ধী। এই মেয়েটাকে আমার বিয়ে করতে হবে এবং এই মেয়েটাকে বিয়ে করলে পরে উনি আমাকে কাতারে নিয়ে যাবে। তো আমাকে বলতেছে ওরে তুমি বিয়ে করবা, লাইক আমি তোমাকে আমার ভাই বানাতে চাই। তো মানে এমনভাবে কথা বলে। উনি কিন্তু প্রথমে আমাকে বলছিল যে আমাকে এমনি নিয়ে যাবে, কোনো টাকা ঢুকা নেবে না, ফ্রিতে নিয়ে যাবে, টিকিটও কেটে দেবে। এখন উনি শর্ত গুজাই দিল ওনার বোনকে বিয়ে করতে হবে। পরে মানে উনি আমাকে বলতেছে আমি তোমার মতো একটা ভালো ছেলেই খুঁজতেছিলাম, যার কাছে আমি আমার বোনটাকে বিয়ে দিব। আমার একমাত্র বোন, আমার কলিজার টুকরা, আমি ওকে তোমার কাছে বিয়ে দিতে চাই এবং আমি চাই তুমি আমার ভাই হয়ে থাকো। তো আমার মাও তখন রাজি হলো যে ঠিক আছে, আমিও বললাম যে ঠিক আছে। পরে ওনার বোন সাদিয়ার আমি তখন বিয়ে করি। ওনাদের নিজেদের বাড়িটারি আছে, চিটং শহরে নিজেদের বাড়ি আছে, অনেক প্রভাবশালী লোক, অনেক বড় লোক, টাকা পয়সাওয়ালা লোক। পরে তিনি আমাকে কাতারে নিয়ে যায়। আমি ওনার সাথে তখন কাতারে যাই। এটা কিন্তু সত্যি যে উনি আমার কাছ থেকে কোনো টাকা নেয় না এবং সম্পূর্ণ ফ্রিতে টিকিটের টাকাটা উনি দিয়ে আমি কাতারে যাই। আমি ওখানে চাকরি করি, মানে ওইখানে থাকতেছি। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন আমি কাতারে প্রায় 1.5 বছরের মতো ছিলাম। 1.5 বছরে মোটামুটি অনেক টাকা কামাইছি, পরিবারের জন্য টাকা পাঠাইতেছি। তখন আমার পরিবারটা আগের থেকে অনেকটা ভালো হয়ে যায়, আয় ইনকাম অনেক হইতেছে, অনেক টাকা পয়সা কামাইতেছি।
মায়ের জন্য টাকা পাঠাইতেছি, আমার বোনের জন্য টাকা পাঠাইতেছি, সবাই অনেক ভালো আছে। বাবা তো চলেই গেল এবং আমার দাদিও মারা গেছে। পরে এরকম করে থাকতে থাকতে প্রায় 1.5 বছরের মাথায়, চট্টগ্রামে 1.5 বছরের মাথায় হঠাৎ করে ওনার বোন সাদিয়া মারা যায়। আমার সেকেন্ড ওয়াইফ মারা যায় হঠাৎ করে, মানে কোনো কারণ ছাড়াই মেয়েটা হঠাৎ করে মারা যায় রাতের বেলায়। এই আগে থেকেই একটু অসুস্থ, মানে প্রতিবন্ধী ছিল আর কি। তো সাদিয়া মারা যাওয়াতে আমি খুব কষ্ট পাই। পরে আমাকে আমার মানে যেই আপনার ওই যে জামশেদ খান, উনি আমাকে নিয়ে আসে কাতার থেকে। ওনার সাথে দেশে আসে, আমার বউর কবর আমি মাটি দিই এবং উনি অনেক কান্নাকাটি করে। এরপর আমি আবার পুনরায় ওনার দোকানে আবার যে ওখানে কাজ করি। তো ওনার ওয়াইফ মানে ওনার বোনটা মারা যাওয়ার পরে উনি জানি কেমন হয়ে যায়। আগে যেরকম আমার প্রতি মানে অনেক টান ছিল, অনেক ভালোবাসা ছিল, মানে আমাকে অন্যভাবে দেখতো, বাট কেমন যেন উনি একটু পরিবর্তন হয়ে যায়। আগের মতো করে আর দেখে না, আগের মতো করে কথা বলে না এবং আমার কাছে কেমন যেন একটু অন্যরকম। একটা সময় উনি দোকান বিক্রি করে দেয়। দোকান বিক্রি করে উনি টোটালি বাংলাদেশে চলে আসে, ওনার ফ্যামিলির কাছে, বউ বাচ্চার কাছে চলে আসে। তো এরপরে আমি কাতারেই পড়ে রইলাম, বাট ওনার সাথে আমার এরকম করে আর কোনো কথা হলো না। তো ফেসবুক ইউজ করতাম, তখন ফেসবুকে বিভিন্ন পোস্ট করতাম। মন খারাপ, মানে আমি ছিলাম এমন একটা পাখি যে ঢালে আমি মানে বসে ওই ঢালটাই ভেঙে যায়। মানে আমার ভাগ্যটাই এরকম। আজকে যদি সাদিয়া বেঁচে থাকতো তাহলে হয়তো আমাকে এই দিনটা দেখতে হতো না। আল্লাহ সাদিয়াকে আমার কাছ থেকে নিয়ে গেল। ও প্রতিবন্ধী হলে পরেও না, আমি ওকে স্ত্রীর ভাবেই দেখতাম, মানে আমার বউয়ের মর্যাদাই দিতাম, বউর মতো করে আমাকে ভালোবাসতাম। ও হারিয়ে গেল এবং ওর মৃত্যুর পরে তারপরে আমি ওখানে পড়ে আসি। 1 দিন 2 দিন 3 দিন করে এরকম করেই তখন আমার সময়গুলো কাটতেছে। এভাবে সময়গুলো কাটতেছিল কাতারের মাটিতে। এবার আমি ফেসবুকে পোস্ট করতাম, মানে প্রচুর পোস্ট করতাম, অনেক ইমোশনাল পোস্ট করতাম এবং ইমোশনাল ছোট ছোট ভিডিও তৈরি করতাম। মানে মনের মাদুলিতে মিশে থাকা কথাগুলো ভিডিওতে লিখতাম, কারণ তখন তো আর আমার আপন বলতে কেউই রইল না। তো আমার মা আছে, বোন আছে, তারাই আমার আপন, এছাড়া তো আর কেউ নেই। এমন করে হৃদয়ের কথাগুলো যখন আমি লিখতে শুরু করি, অনেকে আমার এই পোস্টগুলো দেখতো, আমার সাথে কথা বলতো। এই করতে করতে একদিন অরিন খান নামের একটা আইডি থেকে আমাকে ইনবক্সে নক করে। নক করার পরে যে ভাইয়া আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু কল দেওয়া যাবে? রাত্র তখন মানে বাংলাদেশের মানে ওখানকারই অনেক রাত। পরে আমি বললাম যে ঠিক আছে কল দেন। এটা বলার পরে মেয়েটা তখন কল দিল। কল দেওয়ার পর আমার বলতেছে ভাইয়া কিছু নাম অনুকূলে একটা কথা জিজ্ঞেস করব। আমি বললাম জি করেন। বলে ভাইয়া মানে আপনার কি হয়েছে, আপনি এরকম সবসময় কেন এরকম সেট পোস্ট করেন, কারণটা কি? পরে আমি বললাম আপনি কি, আপনার পরিচয় দেন। বলে আমার নাম অরিন খান, আমি ঢাকায় থাকি। পরে আমি বললাম যে ও আচ্ছা ঠিক আছে, আমার নাম হচ্ছে ইসমাইল, আমি চিটংয়ে থাকি, মানে আমি চিটংয়ের ছেলে বাট কাতারে আছি। পরে আমাকে বলে ভাই আমি আপনাকে চিনি, আমি আপনার অনেক বড় ফ্রেন্ড, আপনার ওই ছোটো ছোটো ভিডিওগুলো আমি দেখি, আমার ভালো লাগে। পরে এরকম করে মেয়েটা আমার সাথে মাঝে মাঝে কথা বলে, 1 দিন 2 দিন কথা বলতেছে, বাট আমি ভিতরের কথা তাকে বলি না। আমার সাথে যে অ্যাক্সিডেন্ট বা যে ঘটনা এগুলো কিন্তু তাকে বলি না। এরকম করতে করতে মেয়েটা ভাই অনেক সুন্দর ছিল, শুধু সুন্দর না, মানে এত সুন্দর ছিল যা বলার মতো না, যে কেউ এই মেয়েটাকে দেখলে পাগল হয়ে যাবে, পাগল করে একটা চেহারা। এরকম করে কথা বলতে বলতে এই মেয়েটার সাথে দীর্ঘদিন কথা বলি এবং দুজনের মাঝে মোটামুটি একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয়। একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয়, মেয়েটাও মোটামুটি আমাকে অনেকটা ভালোবাসে বা মানে কথাবার্তাতে অনেকটা আকর্ষণীয় হয়ে পড়ে, আমিও ঠিক ততটাই। এই করতে করতে মানে আমাদের দুজনের মাঝে একটা ভালো সম্পর্ক দিয়ে মেয়েটা হঠাৎ করে বলতেছে যে আমার ফ্যামিলি তো ইউএসএ থাকে, মানে আমেরিকায় থাকে, সো আমি আমেরিকায় চলে যাব। মেয়েটা আমাকে বলতেছে আমি তো আমেরিকায় চলে যাব, এখন আমার তো লিটারেলি হচ্ছে তোমার সাথে আর কথা হবে, বাট আমি ইউএসএ চলে যাব, এটা আমাকে বলে। তো মেসেঞ্জারে কথা হতো এবং ওই ইউএসএ চলে যাবে, তখন কিন্তু আমাদের দুজনের মাঝে মোটামুটি একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়েছে। বাট আমি আমার মানে প্রথম যেই স্টেপগুলো এগুলো কিছুই তার কাছে বলি নাই। আমি বলছি আমার এরকম করে পোস্ট করতে ভালো লাগে, ইমোশনাল পোস্ট আমার ভালো লাগে, এই জন্য করি, বাট আমার ওরকম না, মানে আমি ওভাবেই বিষয়গুলো স্কিপ করে গেলাম তার কাছে। আমি বলছি আমার বাবা মারা গেছে, মা আছে, বোন আছে, মানে আমার লাইফে যে একটা বিয়ে হয়েছে, একটা রিলেশন হয়েছে, ওই কাহিনি টাহিনিগুলো বলি নাই। পরে মেয়েটার সাথে ভালো লাগার সম্পর্ক হলো, একটা সময় মেয়েটা তখন আপনার ইউএসএ চলে গেল, তার ফ্যামিলির কাছে চলে গেল এবং ওইখানে গিয়ে সে তখন ওখানে একটা জবে জয়েন করলো। করার পরে ও আমারে বলতেছে যে আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো, তুমি তোমার ডকুমেন্টগুলো পাঠাও, আমি তোমাকে আমেরিকাতে নিয়ে আসবো, আমি তোমাকে বিয়ে করব। মানে আমাদের তখন রিলেশনে চলে গেছে আর কি। পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে ফাইন, পরে আমি ডকুমেন্ট পাঠাবো। এখন আমি আমার ডকুমেন্ট সব কিছু পাঠাবো, ওখানে এনওসি বলতে একটা অপশন আছে, নো অবজেকশন লেটার যেটাকে বলে। এটা হচ্ছে আমি যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানি থেকে দেওয়া হবে, এটা নো অবজেকশন লেটার, যে আমার এই লেটারটা যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি ইউএসএ যেতে পারবো। এখন এই নো অবজেকশনের লেটারটা মানে এনওসিটা আমার কোম্পানি আমাকে দিচ্ছে না। যতভাবেই এনওসির জন্য চেষ্টা করি, কোম্পানি বলে যে না, কোম্পানি কোনো লোককে এনওসি দেয় না, মানে এনওসি দেওয়ার সিস্টেম নাই কোম্পানি থেকে।
মানে ওই দোকান থেকে আর কি এনওসি দেবে না। পরে অনেক চেষ্টা করে আমি তখন আর এনওসি পেলাম না। ওই সময় আর জামশেদ খানের সাথে আমার কথা হয় না, মানে আমার ওই সম্বন্ধীর সাথে সাদিয়ার ইয়ের সাথে আমার আর কথা হয় না। সাদিয়ার বাবা নাই, মা আছে, মার সাথেও আমার আর কথা হয় না। মানে ও মারা যাওয়ার পর ওদের সাথে পুরো সম্পর্কই ক্লোজ। এরপরে যেটা হইলো, ও আমারে বলে একটা কাজ করো, তোমাকে যদি কোম্পানি এনওসি না দেয় তুমি তো আর আসতে পারবো না, তুমি দেশে চলে যাও, তুমি দেশে যাও, ক্যান্সেলে চলে যাও, দেশে ক্যান্সেলে গেলে আমি তোমাকে নিয়ে আসবো। তো আমি বললাম যে ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমি দেশে ক্যান্সেলে চলে যাই। পরে কী করলাম, আমি দেশেলে এই ওর কথা মতো আমি তখন কাতার থেকে ক্যান্সেলে দেশে চলে গেলাম। এবং দেশে যাওয়ার পর আমার আম্মা তখন আমাকে বিয়ে করাবে, খুব পাগলামি করতেছে। আমি তো আর আম্মারে বলি না যে আমার ইউএসের এক মেয়ের সাথে সম্পর্ক আছে, আমি এখন বিয়ে করব না। মানে আম্মাকে আমি এটা বলি না, বাট আমি ঘুরাইতেছি একটা পর্যায়ে আম্মারে বলতে বাধ্য হয়েছি। পরে আম্মা আমার বলে এটা ভালো না, আমেরিকার মেয়ে ভালো না, খারাপ, কেমন মেয়ে বিয়ে করবি, মেয়ে যদি এটা হয়, মানে মার মতো করে, গ্রামের মানুষ তো, উনি আমাকে অনেক কিছুই বলল। যাই হোক, একটা পর্যায়ে আমি মাকেও পরিপূর্ণভাবে ম্যানেজ করে ফেললাম, সব কিছু ঠিকঠাক মতোই চলতেছিল। এদিক দিয়ে ওর সাথে কথা হচ্ছে, ওই তখন ও একটা জব করতো। পরে আমার ডকুমেন্টগুলো দিল, দেওয়ার পরে আমারে বললো যে দেখো তুমি তো সবই পাঠাইছো, এখন মেনলি বিষয় হচ্ছে আমি তোমাকে মানে এখানে আনতে হলে একে আমার হাজব্যান্ড হিসেবে আনতে পারবো, আমি তোমাকে আমার হাজব্যান্ড ব্যতীত তোমাকে এখানে আনতে পারবো না। সো আমি তোমাকে আনতে হলে তোমার কাছে যেতে হবে, তোমাকে বিয়ে করতে হবে, এবং বিয়ের ছবি টবি সব কিছু দিলে আমি তোমাকে হাজব্যান্ড হিসেবে নিয়ে আসবো। তো আমি বললাম যে হ্যাঁ, নিলে তো এভাবেই নিতে হবে। তো তখন রিলেশনে পড়ে যাই প্রায় প্রায় 1 বছরের কাছাকাছি ওর সাথে রিলেশনে থাকি। দেশে আসার পরে 1 বছর পর ও তখন আমেরিকা থেকে দেশে আসে, এবং দেশে আসার পরে একটা ছোটোখাটো করে আমাদের একটা বিয়ের অনুষ্ঠান করে একটা রেস্টুরেন্টে। মানে ও বউ সাজে, আমিও বর সাজি, পরে আমাদের একটা বিয়ে হয়। বাট ওরকম করে কাবিন হয় না, লাইক বিয়ে হয়, জাস্ট বিয়ে হয়, মানে ছবি টবি উঠায়। তো একটা কাবিনের পেপারও মানে ফেক রেডি করে আমাকে দেয়, বলে যে এই কাবিনের পেপারটা দিয়ে তুমি মানে এম্বাসি ফেস করবা, আর মানে আমাদের ছবিগুলো দেখে। বা কাবিনের পেপার আসলে ফেক্ট না, ফ্যাক্ট হচ্ছে মানে তোমার ছবি, ওই ডকুমেন্টগুলো এম্বাসিতে দেখে। এইটা বলেও আমার সাথে একবারে দেখা হয় এবং ও আবার আমেরিকাতে ব্যাক করে চলে যায়। তো ও আমাকে আসার সময় বলতেছিল আমি যেখানে জব করি, আমি যদি চলে যাই, দেশে যাই, ছুটিতে যাই, মানে আমাকে কিন্তু আবার জবটা চলে যাবে, আমাকে কিন্তু ছুটি দিচ্ছে না। তো এরপর আমি রিস্ক নিয়ে যাব। তারপরে সে রিস্ক নিয়ে দেশে আসে এবং দেশ থেকে ব্যাক করে যাওয়ার পরে ও আমারে বলতেছে আমার জবটা চলে গেছে, আমি যেখানে জব করতাম আমার ওই জবটা চলে গেছে, এবং শুধু দেশে যাওয়ার কারণে। পরে আমি তখন বলতেছে তুমি অ্যাম্বাসি ডেট নাও, অ্যাম্বাসি ডেটের জন্য অ্যাপ্লাই করো। তো এখন তো আমি অ্যাম্বাসি ডেট নিতে পারি না। একটা পর্যায়ে আমাকে বললো একটা কাজ করো, তুমি অ্যাম্বাসি ডেট নিতে হলে একটা লোকের সাথে কথাবার্তা বলো। ও আমাকে একটা নাম্বার দেয় ঢাকাতে, আমি ওই লোকটার সাথে কথা বলি। বলার পরে ওই লোকটা আমাকে বলে ভাই অ্যাম্বাসি ডেট নিতে হলে 3 লাখ টাকা লাগবে। পরে আমি বললাম আরে 3 লাখ টাকা কোথায় পাবো? বলে হ্যাঁ 3 লাখ টাকা লাগবে অ্যাম্বাসি ডেট নিতে হলে। তো পরে এত টাকা ও আমারে বলে, অরিন আমারে বলে হ্যাঁ লাগবে, মানে ইমিডিয়েটলি যদি অ্যাম্বাসি ডেট নিতে হয় তাহলে এত টাকা লাগবে, তুমি দাও, মানে ইমার্জেন্সি। পরে অরিনের কথা মতো আমি বিদেশ থেকে যে এই অল্প কটাই টাকা নিয়ে আসছিলাম, কিন্তু মানে আমার কাছে বেশি টাকা ছিল না, আমি প্রচুর টাকা খরচ করতাম, প্রায় 3-4 লাখ টাকার মতো জমানো ছিল। এই টাকাটা তখন আমি দিয়ে দিই। এই টাকাটা লোকটাকে দিলে পরে এই লোকটা তখন টাকাটা নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাকে আজকে কালকে অ্যাম্বাসি দিচ্ছি বলে আমাকে ঘুরে দিতেছে। এবং একটা পর্যায়ে লোকটা হঠাৎ করে মোবাইল ফোন বন্ধ করে দেয়, এবং এরই মাঝে আমার কাছে জমানো যে টাকা ছিল 3 লাখ টাকা ওখানে দিলাম, আর বাকি যে টাকা ছিল ওগুলো আমার কাছে শেষ। পরে আমি অরিনকে বলতেছি অরিন এই লোক তো মোবাইল বন্ধ করে দিছে। অরিন আমাকে বলে আমি তো আসলে ইসমাইল বুঝতে পারি না, লোকটা তো চিটিং, আমার সাথে চিটিং করছে, আচ্ছা ঠিক আছে আমি অন্য ব্যবস্থা করি। পরে সে কী করলো, আরেকটা লোকের অ্যাড্রেস আমাকে দিল। দেওয়ার পরে সেই লোকটাকে আমি তখন টাকা দিলাম, বললো যে 1 লাখ টাকা। আমি ঋণ ফিন করে ওই লোকটাকে 1 লাখ টাকা দিলাম, উনি আমাকে অ্যাম্বাসি ডেট নিয়ে দিয়ে দিল। পরে উনি ডকুমেন্ট সব কিছু দেখে বলতেছে আপনার সাথে ওর ডকুমেন্ট যায় না, আপনি যে বিয়ে করছেন এই বিয়েটা যে ও ফেক করছে, ওই ফেক ডকুমেন্ট আপনার ভিসা হবে না, মানে রিয়েল কাবিননামা লাগবে। ওরা কিন্তু কাবিননামা চেক করে, ওরা ফেক আর রিয়েল কিন্তু বুঝে যায়। তো অরিন আমি তখন বলছিলাম যে আমরা রিয়েল বিয়ে করি। অরিন আমাকে বলে না তুমি ওখানে চলে আসো, আমি ওখানেই রিয়েল বিয়ে করবো, আমার আব্বা আম্মাকে নিয়ে আমি বিয়ে করবো, সো এখানেই বিয়েটা আমি এভাবে করবো না। আমি তখন অবাক হয়ে গেলাম যে আমি এখন কী করব। এখন অরিন তো আর আসতেও পারতেছে না, ও বলতেছে আমি জবের জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতেছি, আমার এখন জবও নাই, আর এখন আমি ওখানে যেতেও পারবো না, আমার আব্বা আম্মা দেবে না, আমার আব্বা আম্মা এমনিতে অনেক ডাউট করতেছে, আমাকে সন্দেহ করতেছে, এখন তো আমি আর যেতে পারবো না। তখন ভাই আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, কি আমি কী করব, মানে ও আসতেছি এরকম করে আমারে ঘুরাইতেছে। এই করতে করতে একটা পর্যায়ে আমারে বললো যে আমি তো আর এখন যেতে পারবো না, একটা কাজ করো আমি তোমাকে অবৈধভাবে নিয়ে আসি। আমি বললাম অবৈধভাবে তুমি আমাকে কীভাবে আনবা? ও আমাকে বলে ইন্ডিয়াতে আমার একটা পরিচিত জায়গা আছে, তুমি কি তোমার অবৈধভাবে ইন্ডিয়াতে নিয়ে যাব, ওইখান থেকে তোমাকে নিয়ে আসবো।
তুমি সাথে করে 4 লক্ষ টাকা নিয়ে যাও, তাইলেই হবে। আমারে বলে, আমি বললাম সাথে করে 4 লক্ষ টাকা নিলে? বলে হ্যাঁ, আমি তোমাকে সব কিছু বলে দেবো, তোমাকে ইন্ডিয়াতে নিয়ে যাবে এবং ইন্ডিয়া থেকে তোমাকে ইউএসএ আনার ব্যবস্থা হবে। মানে এটা একটু অন্যভাবে হবে, তুমি এটা বুঝবা না। এবং ও যা বলতেছে আমি তো তাই বিশ্বাস করতেছে। ওর কথা মতো আমি 4 লাখ টাকা ম্যানেজ করলাম। কিভাবে ম্যানেজ করছি? আমার বাড়িটা বন্ধক দিছি ব্যাংকের কাছে, এবং 4 লাখ টাকা ম্যানেজ করার পরে ও আমার বলে 4 লাখ টাকা হবে না, আরও 2 লাখ টাকা লাগবে, আরও 2 লাখ টাকা। মানে এই 2 লাখ টাকা ম্যানেজ করতে গিয়ে আমি মানে আপনাকে কি বলবো, আমার মানে বলার মতো আর ভাষা নাই। যা করা দরকার, মানে আমার শুধু ঘর ভিটাটা ছাড়া সব বিক্রি করে দিছি। সব বিক্রি করে 6 লাখ টাকা ম্যানেজ করছি। করার পরে এক দালাল চক্রের মাধ্যমে আমি তখন ওর কথা মতো ওই দালালের মাধ্যমে আমি তখন ইন্ডিয়াতে চলে যাই। দিল্লিতে নিয়ে যায় আমাদেরকে, এবং দিল্লিতে নিলে পরে মানে আমি যখন দিল্লিতে যাই, দিল্লিতে যাওয়ার পর আমি বুঝতে পারি যে আমি আসলে মূলত একটা চক্রের হাতে পড়ে গেছি। একটা চক্রের হাতে পড়ে গেছি, এটা মূলত একটা চক্র। এবং আমি আসলে জানি না যে এটা যে আসলেই একটা চক্র, এটা অরিন জানে কি না, যে আমি যে একটা চক্রতে পড়ে গেছি, ওরা যে একটা চক্র, ওরা যে মানব পাচারকারী, এর যে মানব পাচারকারী, এটা অরিন জানে কি না। আমি কিন্তু এটা জানতাম না। ওইখানে ভাই গেলে পরে আমাকে ওখানে আটকায় ফেলে, একটা রুমের মধ্যে আটকায় রাখে। পরে জীবন তো এমনিও শেষ। মানে আমার তখন মনে হলো যে আর কত ধোকা, আর কত প্রতারণা। একে তো ধোকায় 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 পুরো জীবনটা শেষ। ওইখানে মারা শুরু করে, মানে মারতেছে বাড়ি থেকে টাকা আনার জন্য। আমারও মারে, যারা আছে ওখানে প্রায় 12 জনের মতো, প্রত্যেককে মারে। কেউ বাড়ি থেকে কান্নাকাটি করে 5 লাখ নিয়ে আসে, তারপর ওটা ছাইরা দেয়, 3 লাখ নিয়ে আসে, ছাইরা দেয়। আমরা লাস্ট 4 জন, আমরা কোনো টাকা আনতে পারি নাই। এবং 4 জন টাকা আনতে পারি নাই, আমাদেরকে প্রায় আপনার 5 মাসের মতো ওখানে আটকায় রাখে। 5 মাস দিল্লিতে আটকায় রাখে। তো 5 মাস আটকায় রাখার পরে ওইখানকার মধ্যে 5 মাস পরে মানে আমাদেরকে বলতেছে যে তোরা টাকা আনবি না। তো 5 মাসের মধ্যে ওই 3 জনও কিন্তু টাকা নিয়ে আসে লাস্ট পর্যন্ত, কিছু কিছু আনে, ছাইড়া দেয়, শুধু আমি আনি না। পরে আমারে বলতেছে যে ওখানে যে দালাল ছিল ওই বাংলা জানে, মানে টোটালি বাংলা বলে। আমারে বলে তুই টাকা আনবি না, তুই যদি টাকা না আনিস তাহলে তোরে মেরে ফেলবো, তোরে মাইরা তোর কিডনি মিডনি বিক্রি করবো, তোর চোখ বিক্রি করবো। আমি তখন হাসি দিয়া বললাম যে ভাই এটাই করেন, আমার কিডনি বিক্রি করেন, আমার চোখটা বিক্রি করে দেন, আমারও বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। পরে খুব ইমোশনাল হয়ে গেলাম। পরে লোকটা আমারে বলে আসলেই তুই কি, তোর কিন্তু অপারেশন করাবো। আমি বললাম ঠিক আছে। একদিন রাত্রেবেলায় 1টার দিকে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। অপারেশনের রুমে আমাকে নেওয়া হলো, ডাক্তারও আসছে, মাথার মধ্যে ক্যাপটে পরা, সব কিছু বাঁধা। আমার বলে তোর লাস্ট সুযোগ, ফ্যামিলিতে ফোন দিয়ে টাকা আনবি নাকি তোর সব কিছু খুলে বিক্রি করে ফেলবো। আমি তখন নিজে গিয়ে ওই অপারেশনের যেই খাটটা সেটার মধ্যে শুয়ে গেছি। শুয়ে গিয়ে বলতেছি ভাই তাড়াতাড়ি অপারেশন করান, আমারও খুব তাড়াতাড়ি উপরে চলে যেতে ইচ্ছে করতেছে, আমারও ভালো লাগতেছে না। তো ডাক্তার যে ছিল উনি তখন আমাকে উঠাইলো, উঠে বলতেছে যে তোমার কি ফ্যামিলি থেকে টাকা আনার কোনো সুযোগ নেই? আমি বললাম যে না, আমার পরিবার থেকে টাকা আনার কোনো সুযোগ নেই। আমি তখন আমার প্রতারণার কিছুটা গল্প লোকটার সাথে শেয়ার করি। শেয়ার করার পর ওই লোকটা তখন দালালটাকে বলতেছে ওনাকে ছেড়ে দাও। সেদিন আমাকে ওখান থেকে শুধু ছেড়েই দিল না, আমাকে কলকাতায় এনে বর্ডার পর্যন্ত এনে দিয়েছে। বর্ডার পর্যন্ত এনে দিল, এবং বর্ডার পর্যন্ত এনে দেওয়ার পরে আমি তখন বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকে, বাংলাদেশে ঢোকার পরে ফার্স্ট আমি তখন অরিনের সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু দেখতে পাই অরিন আমাকে সব কিছু থেকে ব্লক করে দিয়েছে। আমাকে সমস্ত কিছু থেকে ব্লক করে দিয়েছে। তার যত আইডি ছিল, যত কিছু ছিল, সব কিছু থেকে আমাকে ব্লক। আমি আর কোনো কিছুতেই নাই। এবং সব কিছু থেকে ব্লক করে দেওয়ার পরে আমার কাছে তখন কেন জানি মনে হয় অরিন পরিকল্পনা করে আমার সাথে এগুলো করেছে। এই মুখ আমি আমার পরিবারকে আর দেখাবো না, আর মায়ের সামনে যাব না, আর বোনের সামনে যাব না। আমি মা বোন সবাইকে ছেড়ে রাজধানী ঢাকাতে তখন রিক্সা চালাইতে শুরু করি। রাজধানী ঢাকাতে আমি রিক্সা চালাই, ওইখানে বসে বসে রিক্সা চালাই, বিভিন্ন জায়গায় রিক্সা চালাই। পরিবারের কাছে আর ফিরে গেলাম না, মানে চিটংয়ে আর গেলামই না, চিটংয়ে টোটালি গেলাম না, ঢাকাতে রিক্সা চালাচ্ছি। এরকম করে ভাই আমি জানি আপনি কী মনে করেন আমি ঠিক জানি না, বা এরকম করে রিক্সা চালাতে চালাতে প্রায় বৎসর খানিক আমি ওখানে রিক্সা চালাই, বৎসরের বেশি হবে, প্রায় 1.5 বছরের মতো রিক্সা চালাই। তো ঢাকারই একটা প্রতাপশালী জায়গা, ওইখানে আমি দুপুরবেলা আপনার আনুমানিক 1টা কি 1:30 হবে, ওইখানে আমি রিক্সাটা নিয়ে বসে আছি। ওই সময়ের ভিতরে আমি হঠাৎ করে আমার জানের টুকরা আমার বউ অরিনকে দেখলাম, একটা মার্কেট থেকে বেরোইছে, ওর দিকে তাকায় আছি আমি। তখন আমি মাস্ক পরে রিক্সা চালাইতাম, কারণ কেউ যদি চিনে ফেলে, কারণ আমাদের এলাকার তো চিটংয়ের অনেকেই থাকে ঢাকায়।
এই জন্য মাস্ক পরে চালাইতাম, বা মুখ দেখাইতে শরম লাগতো, রিক্সা চালাইতাম তো মাস্ক পরে আছে। ও মার্কেট থেকে বের হইছে, বেরোয় আমারে বলে, ভাই এই রিক্সা যাবা ওইখানে? আমি বলছি যাবো ম্যাডাম। পরে আমার রিক্সাতে উঠছে। আমি তখন রিক্সা চালাইতেছি, চোখের পানিগুলো টলমল করে পড়তেছে, কারণ আমি জানিও আমার সাথে চিট করছে, আমি জানিও আমার সাথে বেইমানি করছে। আমি যে ওর উপর প্রতিশোধ নিব, ওই প্রতিশোধ নিতেও না ভুলে গেছিলাম। মানে একটা মানুষ যে প্রতিশোধ নিতে তার শরীরে কিছু এনার্জি লাগে, ওইটাও নাই। মানে তার যে আমি বলবো, অরিন আমি স্মাইল, অরিন তুমি না আমেরিকায় থাকতে, তুমি না ইউএসএ থাকো, অরিন তুমি দেশে কবে আসছো? এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ও রিক্সার মধ্যে বসে বসে সেম আরেক প্রবাসীর সাথে কথা বলতেছে। ওই প্রবাসীকে একই কথা বলতেছে যে আমার আব্বা আম্মা ইউএসএ থাকে, আমাকে ইউএসএ নিয়ে যাবে, আমি ওখানে চলে যাব, এবং ইউএসএ গিয়ে আমি তোমাকে ইউএসএ নিয়ে যাব, আমি তোমাকে ইউএসএ নিয়ে আসবো। এবং এই লাইনটা কাটার পরে আরেকটা ছেলের সাথে কথা বলতেছে, তাও প্রবাসী। ওই ছেলেকে বলতেছে যে আমি তো মানে বাংলাদেশে আসছি, আমি বাংলাদেশে আছি, আমি তো কানাডায় থাকি। একটা বলে কানাডায় থাকে। এই রিক্সার মধ্যে বসে একবার আমেরিকা একবার কানাডা এরকম করে দুইটা ছেলের সাথে চিট করতেছে, আমি শুনতেছি, বাট আমি কিচ্ছু বলি না, আমি রিক্সা চালাইতেছি। এরকম করতে করতে একটা জায়গার মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে সামনে দেখলাম চেকপোস্ট, মানে প্রত্যেকটা রিক্সাকে চেক করতেছে। ওইখানে যাওয়ার পরে ও আমারে বলতেছে যে ভাইয়া আমার এই ব্যাগটি একটু আপনার কোমরে রাখেন তো, আমি আপনাকে কিছু টাকা দিব। এরকম করেই বলতেছে, একটা ব্যাগ, মানে ছোট্ট একটা ব্যাগ। আমি তখন পিছনে হাত দিয়া ব্যাগটা নিলাম, নিয়ে আমার লুঙ্গি ছিল, লুঙ্গির এই ঘটির মধ্যে তখন এই ব্যাগটা রাখছি। ব্যাগটা রেখে রিক্সা চালাইতেছি, ওই জায়গার মধ্যে গেছি। যাওয়ার পরে রিক্সাটা দাঁড়ো করানোর পরে বলতেছে যে আপনার নাম কি? উনি বলে ওর নাম সাথী। বলে সাথী, বলে কোত্থেকে আসছেন? বলে অমুক জায়গা থেকে আসছে। বলে ম্যাডাম আপনাকে একটু চেক করবো, আপনি একটু ভিতরে ঢুকেন। আমি রিক্সা নিয়ে দাঁড়াই আছি, পরে ভিতরে ঢুকলো, চেক করলো, চেক করার পরে বেরিয়ে আসছে। বেরিয়ে আসার পরে বলে ঠিক আছে যান। এমনি জিজ্ঞেস করলো আপনি কী করেন? পরে বললো যে মানে কিছু মানে জব করি, এটা বললো। প্রথমে বলে কিছু করি না, পরে বলে জব করি। কোথায় জব করেন? বলো মতিঝিলে জব করি, একটা ট্রাভেল এজেন্সিতে জব করি, এটা বললো। এরপরে আবার রিক্সাতে উঠে গেল। রিক্সাতে উঠে রিক্সা সামনের দিকে যাচ্ছে, যেতে যেতে আমাকে বলতেছে যে ভাইয়া একটু ব্যাগটা দেন, এটা বলে। পরে আমি ব্যাগটা বের করছি, ওনাকে দিয়ে দিছি। দেওয়ার পর আমারে বলে ভাইয়া কিছু বুঝলাম না, আপনাকে ব্যাগটা দেওয়া মাত্র আপনি নিয়ে নিলেন, এবং আপনি জানেন এই ব্যাগে কী আছে? আমি বললাম না জানি না। বলে এই ব্যাগে লক্ষ লক্ষ টাকা দামের কিছু আছে, কিন্তু আপনি এত সহজ সরল ব্যাগটা দেওয়া মাত্র নিয়ে নিলেন, এবং আপনি যদি এই ব্যাগটা নিয়ে ধরা খেতেন আপনার কিন্তু 1 বছর জেল হয়ে যেত। আমি তখন বলি সারাটা জীবনই তো আমার জেলখানা হয়ে গেল, পুরোটা জীবনে তো আমার জেলখানা হয়ে গেল। অরিন কথাটা বলার পরেই মেয়েটা তখন বলে যে আপনি আমাকে কী নামে ডাকলেন? আমি বললাম অরিন। মানে রিক্সা চালাইতে আর কথা বলতেছে অরিন। পরে বলতেছে মানি আপনি কে? আমি বললাম আমাকে আপনি চিনবেন না, আমি এক হতবাগা। আপনারা আমেরিকা থাকেন, কবে আসছেন? পরে বললাম আপনি কে? আমি বললাম আপনি ইসমাইল নামের কাউরে চিনেন? মানে রিক্সা চালাইতেছি আর কথাগুলো বলতেছি। ইসমাইল নামটা বলার পরে উনি তখন বলে এই রিক্সা থামান, ধমক দিল। আমি হঠাৎ করে ব্রেক করলাম, সে নাইমে দিল দৌড়। মানে জাস্ট রিক্সা থেকে নাইমে দৌড় দিছে। আমি তাকায় আছি, দৌড় দিয়ে একটা মার্কেটেও ঢুকে গেছে, মানে একদম তাড়াতাড়ি হেঁটে মার্কেটে ঢুকে গেছে। আমি কিছু বলি না, তাকায় আছি। এই জায়গায় দাঁড়ায় আছি জাস্ট আপনার 15-20 মিনিটের মতো, আধা ঘন্টার মতো দাঁড়ায় আছি। দিয়ে উনি আর বের হয় না। বের না হওয়ার পরে আমি তখন রিক্সাটা ওখান থেকে ব্যাক করে চলে আসলাম। রিক্সাটা ব্যাক করে চলে আসছি। আসার পরে মাঝে মাঝে ওই মার্কেটের সামনে গিয়ে দাঁড়াই থাকি, এমনি মানে জানি না কেন দাঁড়াই থাকি। ভাড়া পাইলেও ভাড়ায় যাই না, মানে খ্যাপ পাইলে যাই না, ওইখানে দাঁড়াই থাকি। এরকম করতে করতে অনেক দিন ওখানে দাঁড়াই থাকতাম, এমনি গিয়ে দাঁড়াই থাকতাম। একদিন হঠাৎ করে একটা লোক আইসা আমার বলতেছে এই আপনি এখানে দাঁড়াই থাকেন কেন সবসময় খালি রিক্সা নিয়ে, কেউ ভাড়ায় চাইলেও যান না? আমি বললাম ভাই এমনি দাঁড়াই থাকি। বলে আপনার ফোন নাম্বারটা দেন। তাই আমি বললাম আমার ফোন নাম্বার, তাই নাম্বারটা দিলাম। নাম্বারটা দেওয়ার পরে ওই দিন রাতেই আমার নাম্বারে অরিন কল দিল, সেদিন রাতেই। কারণ আমি ইমো হোয়াটসঅ্যাপ কোনো কিছুই চালাইতাম না, শুধু আমার একটা নতুন সিম চালাইতাম, ওইটাই আমি কারোর সাথে যোগাযোগ করতাম না। পরে আমারে বলে তুই ইন্ডিয়া থেকে কিভাবে আসছিস? এমনি বলে তুই করে। আমি বলি আল্লাহ হয়াত রেখেছে তাই চলে আসছি।
আমাকে বলে, তুই আমাকে পুলিশের কাছে ধরাই দিতে পারতি, দিলি না কেন? তুই কি আমাকে আগে থেকে চিনছিস? আমি বললাম, হ্যাঁ, আগে থেকেই চিনেছি। যখন আপনি মার্কেট থেকে নামতেছিলেন তখনই চিনেছি। বলে, তাহলে আমার দেওয়া জিনিসটা নিলি, পুলিশের চেকপোস্ট থেকে আমাকে বাঁচাই দিলি, তুই তো চাইলে আমাকে ধরাই দিতে পারতি। হ্যাঁ, বললাম, কাকে ধরাই দিব? আমি তো আপনাকে ভালোবাসি। কেউ কি তার ভালোবাসার মানুষের ক্ষতি চায় বলেন? আমাকে বলে, তারপর আমাকে ভালোবাসিস? আমি বললাম, হ্যাঁ, বাসি। তখন আমাকে বলে, আমি তুই সহ 9টা প্রবাসীকে বিয়ে করছি। তুই সহ 9টা প্রবাসীকে বিয়ে করছি, আমি 9টা প্রবাসীর বউ। যদি সত্যি আমি ভালো মেয়ে হতাম, আমি তোরে বিয়ে করে তোর সাথে সংসার করতাম। তোর মতো ভালো ছেলে হয় না রে। কিন্তু আমি তো অন্ধকার জগতের মানুষ, তাই হয়তো আমার দ্বারা এটা সম্ভব না। এরকম করে মাঝে মাঝে আমার ফোন দিত। আমি কথা বলতে চাইতাম না, তাও ফোন দিত। একদিন আমাকে বলে, তুই একটা সিএনজি কিনা, আমি তোরা টাকা দিব। মানে তুমি করে বলেছি, তুমি একটা সিএনজি কিনা, আমি তোমার টাকা দিব। আমি বললাম, না, আমি তোমার টাকা নিব না। বলে, তুমি একটা সিএনজি কিনা, আমি তোমার টাকা দিব। আমি বললাম, না, আমি সিএনজি কিনবো না। পরে কয়েকদিন পরে ও ইচ্ছে করে আমার সাথে দেখা করলো, একটা জায়গায় এসে দেখা করলো এবং দেখা করে আমারে 4 লাখ টাকা দিতে চায়। আমি বললাম, না, আমি নিব না। আমি টাকা নিয়ে কি করব? বলে, তুমি যদি টাকাটা নাও তাহলে আমি নিজেকে অনেকটা হালকা মনে করব। আমি বললাম, না, আমি টাকা নিব না। এরপরে মাঝে মাঝে আমাকে ফোন দিত। আমি একটা সময় বলতাম, যদি পারো আমারে বিদেশ পাঠিয়ে দাও, আমার এই দেশটায় নিঃশ্বাস নিতে পারি না, আমার বুকটা অনেক ভার হয়ে গেছে। এরপরও আমারে বলে, তুমি কোন দেশে যাবা? ইউরোপে যাবা নাকি এশিয়াতে যাবা? আমি বললাম, আমি এশিয়াতে যাব। মানে তাইলে তুমি লাইন দাও, কোন দেশে যাবা, আমি তোমার সব ব্যবস্থা করব। এরপরে আমি আবারও সৌদি আরবের জন্য লাইন দিলাম ওর কথা মতো। দেওয়ার পরে আমি সৌদি আসতে 6 লক্ষ টাকা লাগছে। হয়তো জানি আপনি বিশ্বাস করবেন, অনেকেই বিশ্বাস করে না যাদেরকে বলি সৌদি আরবে এই সম্পূর্ণ 6 লক্ষ টাকায় এই মেয়েটা দিয়েছে। ওর নাম হচ্ছে মূলত হোসনে আরা, মানে রিয়েল নাম হচ্ছে হোসনে আরা। ওই আমাকে দিয়েছে। আমি সৌদি আরবে চলে আসছি, এখনও সৌদি আরবে আছি। আজকে প্রায় আমি আপনার 9 বছরের মতো সৌদি আরবে, 9 বছর ধরে সৌদি আরবে আছি এবং এখনও ওনার সাথে মাঝে মাঝে কথা হয়। উনি এখন এগুলো ছেড়ে দিয়েছে, এখন আর এই লাইনে নাই। জায়গাটাকে কিনছে, বাড়ি টাড়ি বানাইছে, ঢাকাতে নিজের বাড়ি টাড়ি আছে, ব্যবসা বাণিজ্য করে, বাড়িঘর করছে, আর এখন এই লাইনে নাই। 9 বছরে আমি একটাবারের জন্য আর বাংলাদেশে যাই নাই। আমার মা মারা গেছে, আমার মায়ের লাশটাও আমি দেখতে পাই নাই। বোন আছে, বোনের ছেলে মেয়েরা আছে। বিশ্বাস করেন ভাই, আপনার গল্পগুলো হঠাৎ একদিন আমার চোখের সামনে পড়ছে। আমার কাছে মনে হয় যে এই একটা জিনিস আমি আমার জীবনে পাইছি, যেটা আমার বেঁচে থাকার অবলম্বন। আপনার গল্পগুলো আমার বেঁচে থাকার অবলম্বন, আপনার গল্পগুলো আমার দেহের অক্সিজেন। আপন ভাই, আপনার কাছে অনুরোধ করবো, আপনি কখনো গল্প বলা বন্ধ করবেন না। আপনি জানেন না আপনার এই গল্পগুলো কত মানুষের যে বেঁচে থাকার অবলম্বন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অসম্ভব ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বর্তমান সৌদি প্রবাসী ইসমাইলের জীবনের গল্পটা শোনার জন্য। গল্প নয়, মনে হয় একটা ইতিহাস। আমি আপনাকে আমার বুকে হাত দিয়ে বলবো, ওনার গল্পটা যদি আমি পুরোটা গল্প রেকর্ড করতে যাইতাম, পাক্কা 5 ঘন্টা লাগতো। এত বড় গল্প মনে হয় না জীবনের গল্প অনুষ্ঠানে আমি আর পেয়েছি। ওনার পুরো গল্পটা পড়তে আমার সময় লেগেছে প্রায় 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা সময় লেগেছে এবং ওই 2.5 ঘন্টার গল্পটা আমি 1 ঘন্টাতে এনেছি। অনেক কিছু কাটসিট করেছি, অনেক কিছু কেটে দিয়েছি এবং এই জন্য হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে আপন ভাই এই থেকে এই হয়ে গেলে তো কম সময়ের মধ্যে না। আমি অনেকগুলা টপিকস এখানে উঠাই না, অনেকগুলো বিষয় কেটে দিয়েছি, বিশেষ করে লাস্ট পার্টে। তো সেই জন্য যদি আপনারা কোনো অংশে না বুঝে থাকেন, আপনারা কমেন্ট করবেন, আমি যথাযথ চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।